ঘরটা নিঃশব্দ। জানালার ফাঁক গলে আসা আলো মেঝেতে লম্বা ছায়া ফেলে রেখেছে। বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে, কিন্তু ভেতরে স্থিরতা যেন কোনোভাবেই ভাঙতে পারছে না। মুখোমুখি বসে আছে ফারিস আর জবা। দুজনার মাঝখানে জমে আছে অগণিত না বলা কথা, জমে আছে প্রশ্নেরা, যারা উত্তর খুঁজে বেড়াচ্ছে। ফারিস অবশেষে নীরবতা ভাঙল, বলল, এমনটা করার কারণ কি ছিল জবা? জবা ভ্রু তুলল, শান্ত স্বরে বলল, কোনটা? কাল অফিসে যা করলি। জবার ঠোঁটে হালকা বাঁকা হাসি, বলল, ভুল কিছু করেছি কি? ফারিস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি যে তোর ভরসা রক্ষা করতে পারবো তার গ্যারান্টি কি? জবার চোখ নরম হয়ে এলো, কণ্ঠে ভর করলো অদ্ভুত এক নিশ্চয়তা। বলল, যে লোক একটা অনাথ বাচ্চাকে নিজের সন্তানের মতো বড় করতে পারে, সুশিক্ষা প্রদান করতে পারে, তার কাছে আমার মেয়েও নিরাপদ থাকবে, এটা আমি জানি, ভালো করে জানি। কিছু মুহূর্তের জন্য সময় থমকে গেল। দুজন চেয়ে রইল একে অপরের পানে। ফারিস আবার বলল, মেয়ের ব্যাপারটা বুঝলাম, কিন্তু তোর ব্যবসা, অফিস, এসব কেন? জবা এবার সোজা হয়ে বসলো। ওর চোখে ভেসে উঠল অন্যরকম কঠোরতা। লিখে তো দেইনি, শুধু ক্ষমতা দিয়েছে, তাও আমার অবর্তমানে। একটু থামলো জবা, তারপর ধীরে ভারী স্বরে বলল, ইরফানের সাথে যে খেলায় আমি নেমেছি তার পরিণতি তেমন বিশেষ ভালো হবে না, তা আমি জানি। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। আমি আমার উকিলকেও সব বলে রেখেছি। আমার কিছু হলে আপনি শুধু জারার খেয়ালই রাখবেন। ইরফানের ছায়াও যেন ওর উপর না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। জবার কণ্ঠে এবার আরো স্পষ্ট কঠোরতা। বলল, প্রয়োজনে সব বিক্রি করে যারাকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন, তবু ওই লম্পটটার ছায়া আমার মেয়ের গায়ে লাগতে দিবেন না। ফারিস কাপা হাতে জবার হাতের উপর হাত রাখতে চাইল। থরথর করে কাঁপছে ওর হাত। তা দেখে জবা হালকা হেসে নিজেই ফারিসের হাত মুঠোবন্দি করলো। ফারিস বলল, তোর কিছু হবে না, আমি তোর সাথে আছি। তুই নিজেই তোর মেয়েকে বড় হতে দেখবি। জবা কিছু বলল না, শুধু তার হাতটা আরো শক্ত করে ধরল। নীরবতা আবার ফিরে এলো, কিন্তু এবার সেই নীরবতা অদ্ভুত এক উষ্ণতা মিশে আছে। কিছুক্ষণ পর ফারিস আবার বলল, একটা কথা জিজ্ঞেস করি? বলুন। তোর প্রতিশোধ নেওয়া শেষ হলে তুই ইরফানকে ছেড়ে দিবি? হ্যাঁ। তারপর? জবার চোখ দূরে কোথাও থেমে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা শান্তিপূর্ণ জীবনযাপন করব, আমি আর যারা। ফারিস কিছু বলতে নিয়েও থামলো। কথাটা বলা উচিত কিনা দ্বিধা কাজ করলো ভেতরে, তবু শেষমেশ নিজেকে থামাতে পারল না। আমাকে আর ফিরনাসকে তোদের জীবনের সাথে যোগ করবি? জবা বিস্ময়ে তাকালো, কিছু বলল না। ফারিসও চুপ হয়ে গেল, কিন্তু হঠাৎ ওর শরীর কেঁপে উঠল। অদ্ভুত এক শীত নামছে শরীরে, যেন জ্বর এসে পড়বে এখনই। এই অনুভূতিটা নতুন নয়। যেদিন থেকে জবাকে ভালোবেসেছে, সেদিন থেকে এই অদ্ভুত দুর্বলতা তার সঙ্গী। জবার স্পর্শ পেলেই ওর ভেতরে সবকিছু কেঁপে ওঠে। জবা সেটা টের পেল। চোখ সরু করে তাকালো কিছুক্ষণ, তবে কিছু বলল না। হাসলো মনে মনে। ঘরের ভিতরের বাতাসটা কেমন ভারী হয়ে উঠেছে। ফারিসের অস্থির লাগছে। অস্থিরতা কাটাতে বলল, বাইরে চল। জবা উঠে বাইরে আসলো। বাইরে যারা, ফিরনাস এবং ফরহাদের ছেলে আয়ান, মেয়ে অয়নী খেলছে। কমলা সুন্দরী সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ফাঁকে ফাঁকে চারপাশেও সতর্ক দৃষ্টি রাখছে। যারা আর ফিরনাসের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দুজন সমবয়সী হলেও ফিরনাস যারাকে বোন ডাকে, আর যারা ফিরনাসকে ভাই ডাকে। ফারিসি ওদের এটা শিখিয়েছে। ফিরনাস যারাকে বলল, বোন চলো, অনেক খেলেছি, এবার কিছু খাওয়া যাক। পাশে মোস্তফা হোসেন নাতিদের জন্য বিভিন্ন রকম কেক, কুকিজ, জুস নিয়ে অপেক্ষা করছেন। খেলা শেষ করে সবাই তার কাছে গেল। তিনি যত্ন করে নাতিদের খাবার খাওয়াতে লাগলো। জবা সবসময় একটা ভরা সংসার চেয়েছিল, মানুষে মানুষে ভরা, হাসি আড্ডায় ভরা, যেখানে একা হওয়ার কোনো জায়গা থাকবে না। ইরফানকে ভালোবাসার পর যখন শুনল ওর জীবনে মায়ের বাইরে আর কেউ নেই, তখন বুকের ভেতরটা হালকা কেঁপে উঠেছিল। ছোট্ট একটা হতাশা এসে ছুঁয়ে গিয়েছিল ওকে। তবু নিজেকে বুঝিয়েছিল, মানুষ বেশি হলেই তো সংসার সুন্দর হয় না, যারা আছে তাদের নিয়ে গড়া যায় একটা পূর্ণতা। বিয়ের পর প্রথম 2 বছর সেই মানুষটি ছিল জবার অনেক কাছের। ইরফানের মায়ের স্নেহে, যত্নে জবা আরেকটা মা খুঁজে পেয়েছিল। তারপর একদিন স্ট্রোক করে মারা গেলেন। সেদিন জবার মনে হয়েছিল নিজের মাকে হারিয়েছে। শূন্যতা নেমে এসেছিল চারপাশে।
তবু সেই স্মৃতিগুলো ছিল উষ্ণ ভালোবাসায় ভরা। কিন্তু আজ এই স্থানে এসে সবকিছু যেন প্রশ্নবিদ্ধ। ইরফানের মিথ্যা ভালোবাসার মুখোশ খুলে যাওয়ার পর জবা যেন আর কিছুতেই নিশ্চিত হতে পারে না। হঠাৎ করে মনে হয় ওই স্নেহ, ওই মমতা সব কিছুই অভিনয় ছিল, ছিল কৃত্রিম, নাকি সত্যিই ছিল ভালোবাসা। এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না ও। চারপাশটা কেমন অদ্ভুত লাগে, যেন সবকিছু মিথ্যার আবরণে মোড়া। হাসিগুলো কৃত্রিম, কথাগুলো সাজানো, ভালোবাসাগুলো যেন অভিনয়ের মতো নিখুঁত, কিন্তু ভেতরে ফাঁফা। ইরফানের এত মিথ্যার ভিড়ে জবার চোখ এখন আর সহজে বিশ্বাস করতে পারে না কিছুই। সত্যিকারের ভালোবাসা সামনে এলো, ওর মনে প্রথমে জন্ম নেয় সন্দেহ, যেন ভালোবাসা এখন আর অনুভব নয়, বরং একটা পরীক্ষা, যেখানে প্রতিটা স্পর্শ, প্রতিটা কথা যাচাই করতে হয়। এই ভিড়ের মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া এখন ওর কাছে পরশ পাথর পাওয়ার মতো বিরল। আরও দাঁড়িয়ে আছে অসংখ্য মিথ্যার মাঝখানে, একটা সত্যের খুঁজে। চাপা একটা দীর্ঘশ্বাস গোপন করে জবা যারাকে ডেকে বলল, চলো মা, বাড়ি যাব। নো মা, আমার এখানে খুবই ভালো লাগে, এখানেই থাকতে চাই। আবার আসবো সোনা, আজ চলো, মায়ের কাজ আছে। মোস্তফা হোসেন বলল, জবা তুমি যাও, ও থাক আমাদের সাথে প্লিজ। জবা খানিক বিভ্রান্ত হলো। এ সময় যারাকে এখানে রাখা অনিরাপদ নয়, তবুও কেমন যেন লাগছে। ফারিস বলল, কমলা আপু তো আছে, তাছাড়া আজ ওদের স্কুল বন্ধ। আর তুই যাবি এখন অফিসে, ও এখানে থাক। ফারিসের কথা না করতে পারল না জবা। ও গাড়ি নিয়ে চলে এলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎই জবার কপালে ভাঁজ পড়ল। পা বারবার ব্রেকে চাপছে, কিন্তু গাড়ি থামছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই বুকের ভেতরটা ধক করে উঠল। আনমনে বলল, শিট। স্টিয়ারিং এ জোরে একটা থাপ্পড় মারল জবা। বলল, এত বড় ভুল কি করে করলাম। মুহূর্তে ওর চোখে ভেসে উঠল কয়েক মিনিট আগের দৃশ্য। গাড়ির পাশ দিয়ে দ্রুত হেঁটে যাওয়া সেই লোকটা যেন কিছু একটা করছিল। তখন গুরুত্ব দেয়নি, ভাবতেই পারেনি ফারিসের বাড়ির কাছ থেকে কেউ তাকে মারার পরিকল্পনা করতে পারে। কিন্তু এখন সবকিছুই যেন স্পষ্ট হয়ে উঠছে। গাড়ির গতি বাড়ছে, হাওয়ার শব্দ কানে বাজছে তীব্রভাবে। জবা দ্রুত ফোন বের করলো, ফারিসকে কল করলো। ফারিস ভাই, বল, আমার গাড়ির ব্রেক ফেল হয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ফারিসের কণ্ঠে সাথে সাথে আতঙ্ক নেমে এলো। বলল, এখন কোথায় তুই? আপনাদের বাড়ির চৌমাথা থেকে দক্ষিণে যে রাস্তা গেছে সেদিকে যাচ্ছি। সামনে একটা খোলা মাঠ আছে, দেখি সেখানে নিয়ে থামাতে পারি কিনা। তুই যা, আমি আসছি এখনই। জবার হাত থেকে ফোনটা পড়ে গেল। জবা স্টিয়ারিং শক্ত করে ধরল, চোখ স্থির, মাথা ঠান্ডা রাখার প্রাণপণ চেষ্টা। গাড়িটা মন নিল, রাস্তা ছেড়ে ঢুকে পড়ল খোলা মাঠে। বালির একটা বড় স্তূপ চোখে পড়তেই সে সোজা সেটার দিকে গাড়ি চালালো। সজোরে ধাক্কা লাগলো বালির স্তূপে। গাড়ি থামার বদলে হঠাৎই উল্টে গেল। মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। তারপর অভ্যাসগত দ্রুততায় জবা জানালা দিয়ে বেরিয়ে এলো। মাটিতে গড়িয়ে পড়ে উঠে দাঁড়ালো। চারপাশের লোকজন ছুটে আসছে ওর দিকে। দূরে যান, চিৎকার করে উঠল জবা। গাড়ি ব্লাস্ট করতে পারে, দূরে যান সবাই। ওর কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। সবাই ছুটে সরে গেল। জবা অনেক দূরে পিছিয়ে গেল। কয়েক মুহূর্ত চলে গেল, তারপরে বিস্ফোরণ হলো। প্রচন্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে উঠল। জবার শরীর অনিয়ন্ত্রিতভাবে কেঁপে উঠল। চোখে প্রতিফলিত হলো সে আগুন, যেন মৃত্যু ঠিক একটু আগেই তাকে ছুঁয়ে ফিরে গেছে। চারপাশের মানুষ হতভম্ব, কেউ কথা বলতে পারছে না। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছালো ফারিস। জবা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে, নিজের কথা ভুলে গেছে। প্রথম প্রশ্ন করলো, যারা কোথায়, ও ঠিক আছে? ফারিস দ্রুত বলল, হ্যাঁ, কমলা আপুর সাথেই আছে। একটা লম্বা নিঃশ্বাস বেরিয়ে এলো জবার বুক থেকে। হঠাৎ করে ওর পা যেন আর শক্তি ধরে রাখতে পারল না, মাটিতে বসে পড়ল। নিচু স্বরে বিড়বিড় করে বলল, আর যদি ফুফা আর ফারিস ভাইয়ের কথায় যারাকে রেখে না আসতাম তাহলে কি হতো? কথাটা শেষ করলো না। ফারিস তার পাশে বসে পড়ল উদ্বিগ্ন কণ্ঠে। বলল, গাড়ির ব্রেক ফেল কি করে হলো? জবা ধীর কণ্ঠে বলল, আপনাদের বাড়ি যখন এসেছিলাম তখন ঠিকই ছিল। বের হওয়ার সময় একটা লোককে দেখলাম গাড়ির পাশে। সন্দেহ হয়েছিল, কিন্তু গুরুত্ব দেইনি। ফারিস কপালে হাত ঠেকালো। রাগ, ভয়, অসহায়তা একসাথে মিশে গেছে কণ্ঠে।
বলল, তুই পাগল জবা। এখন যে পথে তুই হাঁটছিস প্রতিটা কদম ভেবে ফেলতে হবে তোকে। এক কদম এদিক ওদিক হলেই তোকে প্রাণ হারাতে হবে। কিছুক্ষণ চুপ রইল জবা, তারপর ধীরে ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ, কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম আমার জীবনটা আর 5টা সাধারণ মেয়েদের মতো না। দূরে আগুন জ্বলছে এখনো, আর সে আগুনের লাল আলোয় জবার চোখে স্পষ্ট হয়ে উঠছে একটাই সত্য, এই লড়াই ভুল করার কোনো সুযোগ নেই। বাড়ি ফিরল জবা, কপালে হাতে ব্যান্ডেজ। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় এতটাই মানসিক ট্রমায় ছিল যে নিজের শরীরের ব্যথার দিকে খেয়াল দিতে পারেনি। কিছু সময় পর যখন ধাতস্থ হলো তখন শরীরের অনেক স্থানেই ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। বাম হাতে হালকা ফ্র্যাকচার হয়েছে, কপাল ফেটে গেছে, তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে চোট পেয়েছে। দুর্ঘটনার পর ফারিস ওকে নিয়ে সোজা হসপিটালে যায়। কিছু পুলিশি ঝামেলাও পোহাতে হয়। সে ঝামেলা অবশ্য জবার উকিল সামলে নিয়েছে। হসপিটাল থেকে সকল চিকিৎসা নিয়ে জবা বাড়ি ফিরল, সাথে ফারিস। যারাকে নিয়ে কমলা আগেই জবার বাবার বাড়ি চলে গেছে, আজ সেখানেই থাকবে ওরা। আহত জবাকে দেখে ইরফান খানিক অবাক হলো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার, এমন অবস্থা কেন? আবেগহীন কঠিন কণ্ঠে জবা বলল, উদ্বিগ্ন হওয়ার এত নাটক করে লাভ নেই, ছোট একটা দুর্ঘটনা মাত্র। যারা কোথায়, ও ঠিক আছে? হ্যাঁ, সেফ জায়গায় আছে। জবা রুমে না গিয়ে সিনথিয়াকে ডাকলো। সিনথিয়া আসার পর জবা তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকিয়ে রইল। জবার এই তীক্ষ্ণ দৃষ্টি বড্ড ভয় পায় সিনথিয়া। ও আমতা আমতা করে বলল, বলুন। আজকে আমার কার অ্যাক্সিডেন্ট তুমি করাওনি তো? সিনথিয়া বেশ অবাক হলো, বলল, কিসের অ্যাক্সিডেন্ট? আচ্ছা যাও। জবার কোনো কথা না বলে রুমে গেল। ফারিস ওকে অনুসরণ করলো। রুমে যাওয়ার পর ফারিস বলল, সিনথিয়া করেছে কি এসব? না, ওর পিছনে আমার লোক লাগানো আছে। আপনার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজে ওই লোকটার ছবি পেয়েছেন? না, খুবই সতর্কতার সাথে ক্যামেরা এড়িয়ে গেছে। সমস্যা নেই, বের করে ফেলবো। ইরফান করেনি তো? না, ইরফান জানতো যারা আমার সাথে থাকবে, আর যারা আমার সাথে থাকাকালীন ও এমন কখনো করবে না। আর ইরফান এমনিও আমায় জানে মারতে পারবে না। ও জানে আমি মরলে ও এমনি ফিনিশ হয়ে যাবে, তো ও এমনটা কখনো করবে না। এখন দুজনার প্রতি সন্দেহও যায়, মন্ত্রী এহসান সাহেব আর কোয়েল। আমি তাদের খোঁজ নিচ্ছি। আমার কোনো হেল্প লাগবে? আপাতত না। হাত ভেঙে ফেললে এখন সব সামলাবি কি করে? স্মিথ হাসলো জবা, বলল, ম্যানেজ করে ফেলবো। আচ্ছা, আমি তাহলে আসছি। নিজের খেয়াল রাখিস। আচ্ছা। ফারিস বেরিয়ে যেতে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। এক ধরনের ভারী নীরবতা, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত স্পষ্ট শোনা যায়। জবা বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। সারাদিনের ক্লান্তি আর শরীর ব্যথা এখন চোখ শরীরের সঙ্গ দিচ্ছে না। তখন দরজাটা ধীরে খুলে ভেতরে ঢুকলো ইরফান। ওর উপস্থিতির সাথে সাথে যেন বাতাসের তাপমাত্রা বদলে গেল। গম্ভীর কণ্ঠে বলল ইরফান, ফারিস আজকাল তোমার সাথে বেশি থাকে কারণ কি? জবা তাকালো না, তবে শান্ত ঠান্ডা স্বরে বলল, সেটা তোমার না জানলেও চলবে। ইরফানের চোখে হালকা আগুন জ্বলে উঠল। এক পা এগিয়ে সে বলল, ভুলে যাচ্ছ তুমি এখনো আমার স্ত্রী। জবা এবার তাকালো। ওর ঠোঁটে ফুটলো এক শীতল হাসি, যেখানে ব্যঙ্গ আছে, আছে বিদ্রুপ আর তীব্র ঘৃণা। বলল, না, ভুলিনি। ধীরে ধীরে বলল, ভুলিনি তুমি আমার স্বামী, ভুলিনি কিভাবে দিনের পর দিন তুমি আমায় ঠকিয়েছ। ওর কণ্ঠে জমে থাকা ক্ষতগুলো যেন একে একে বেরিয়ে আসতে লাগলো। বলল, আমার বিশ্বাস, ভালোবাসাকে কত যত্ন করে ধ্বংস করেছ। ভুলিনি কিছুই আমি। শোয়া থেকে উঠে এক পা এগিয়ে এলো জবা, চোখ দুটো জ্বলছে ওর। ইরফানের চোখে চোখ রেখে বলল, কখনো কোয়েল, কখনো সিনথিয়া, কখনো বা অন্য নারীর কাছে গিয়ে আমাকে প্রতিনিয়ত ছোট করেছ, অপমান করেছ। কিছুই ভুলিনি। এ জীবনে ভোলাও সম্ভব নয়। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ওর কণ্ঠ এবার আরো নিচু, কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। বলল, তাই আমার কাছে স্বামী হওয়ার হ্যাডাম দেখিও না। তোমার এই অহংকার ভাঙতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তারপর কয়েক মুহূর্ত থামলো জবা। তারপর ধীরে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি আমাকে এক জীবনে ভোলা যাবে না এমন কষ্ট দিয়েছ। কষ্টে কষ্টে আমাকে ভেঙে চুরমার করেছ। এ কথা বলার পর জবার চোখে অদ্ভুত এক আগুন জ্বলে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তবে জেনে রেখো, আমি যদি ভেঙে 1000 টুকরো হই, সেই প্রতিটি টুকরো থেকে একটা করে জবা জন্ম নিবে, আর প্রতিটি টুকরো তোমাকে শেষ করবে।
নীরবতায় কয়েক সেকেন্ড কেটে গেল, যেন সময় থমকে আছে। ইরফান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ প্রসঙ্গ পাল্টালো। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? কেউ গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। কে? তোমার রাখা রক্ষিতাদের মধ্যেই হয়তো কেউ করেছে, নয়তো এ কাজ কে করবে? তুমিও তো করতে পারো। ইরফান যেন আঘাত পেল জবার কথায়, বলল, আমি আমি তোমায় মারতে চাইবো তা তোমার মনে হয়? জবা হাসলো, সে হাসি শীতল এবং নিষ্ঠুর। বলল, আমাকে মারার তোমার আর বাকিও বা আছে কি? মনটাকে তো মেরে ফেলেছে, শরীরটা মারলে তেমন বিশেষ কষ্ট হবে না। ইরফান ধীরে এসে জবার কাছে বসলো, ওর ভাঙা হাতটা আলতো করে হাতের মুঠোয় নিয়ে নরম কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি জবা। সত্যি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি। জবা হাসলো, পর মুহূর্তে একদলা থুতু ইরফানের মুখে মেরে বলল, বের হয়ে যাও এক্ষুনি। তোমার কথা, তোমার চরিত্র থেকে ঠিক কি পরিমাণ গন্ধ বের হচ্ছে তুমি ভাবতেও পারবে না। দূর হও আমার চোখের সামনে থেকে। ইরফান স্তব্ধ হয়ে গেল। ও ভেবেছিল জবার এই দুঃসময়ে ও অনুভূতি প্রবণ কথা বলে জবার মনে আবার প্রবেশ করবে, কিন্তু ইরফান জানে না, জবা ওর জন্য মনের দরজা সে কবে বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করেই দেয়নি, সিল মেরে বন্ধ করে দিয়েছে। সে বদ্ধ দরজা খোলার যোগ্যতা এখন আর ইরফানের নেই। সে স্থান ও কবে হারিয়ে ফেলেছে। যারা আসলো পরের দিন দুপুরে সোজা স্কুল থেকে, এসে জবার কাছে আসলো। মায়ের হাতে কপালে ব্যান্ডেজ দেখে ছোট্ট পরীটা জবাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে উঠল। তার ছোট ছোট চোখ থেকে হীরার মতো অশ্রু বইতে লাগলো। জবা ওর চোখের জল মুছে বলল, কি হয়েছে আমার পরীর? এমন কাঁদছে কেন? যারা নিঃশব্দে মায়ের ক্রোড়ে মুখ গুজে রইল। জবা নিচু হয়ে এবার মাথায় চুমু খেয়ে বলল, যাও মা, জলদি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে দুপুরের খাবার খাবো। অনেকদিন পর আমরা একসাথে লাঞ্চ করব। যারা তাও মাথা তুলল না। জবর ছোট্ট মুখটা দুহাতে তুলে বলল, হোয়াট হ্যাপেন্ড সুইটহার্ট? তুমি এত ব্যথা পেলে আর আমাকে বললেও না মা। কই এত ব্যথা পেলাম? অল্প ব্যথা, কদিনই সেরে যাবে। চলো চলো, এখন গোসল সেরে নিবে। কমলা, ওকে গোসল করতে হেল্প করো। জি আপু। কমলা জারাকে গোসল করানোর পর জবা বলল, যাও তুমিও গোসল সেরে আসো, আজ তুমিও আমাদের সাথে খাবে। কমলা হালকা হেসে বলল, জি ম্যাডাম। দুপুরে খাবার টেবিলে যারা, জবা, কমলার সাথে ইরফানও ছিল। জবা যারাকে একবার খাইয়ে দিল। যারা বলল, মা তোমার তো হাতে ব্যথা, আমি খাইয়ে দিই। জবা হেসে বলল, আচ্ছা। যারা তার ছোট্ট হাতে জবাকে খাইয়ে দিচ্ছে। জবা মনে মনে করুণাময় শুকরিয়া আদায় করলো এমন একটি মেয়ে ওকে উপহার দেওয়ার জন্য। ইরফান মুগ্ধ হয়ে যারা আর জবার পানে তাকিয়ে রইল। মনে মনে বলল, আজকাল আমার কাছে কেউ নেই। জবা তো দূরে চলেই গেছে। ইদানিং যারাও দূরে চলে যাচ্ছে। আমি কি সত্যি এত খারাপ? দোষ কি সবই আমার? ইরফান জারার দিকে তাকিয়ে বলল, মামুনি, সব ভালোবাসা মাকে দিচ্ছ, আমায় দিবে না? যারা মিষ্টি করে হাসলো, বলল, আমি তোমায়ও ভালোবাসি বাবা। যারা ইরফানকেও খাইয়ে দিল। তারপর বলল, বাবা, তুমি কেন আগের মতো আমাদের ভালোবাসো না? যারার এই প্রশ্নে জবা আর ইরফান দুজনারই বুক কেঁপে উঠল। বিশেষ করে ইরফানের বেশি খারাপ লাগলো। তবে কি ইরফানের ভিতরে কিঞ্চিত হলো মনুষ্যত্ব বেঁচে আছে? অনুশোচনা হয় ওর। ভাঙা হাতটা মাত্রই সারল জবার। এতদিন অফিসে তেমন একটা আসেনি। ওর বাবা নিয়মিত এসেছে, আর বাকি কাজ ও বাড়িতে বসে সামলেছে। আজ নিজ স্থানে ফিরল জবা। আর অফিস গিয়ে জবা প্রথমেই ডাকলো কোয়েলকে। করিডোরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কোয়েল অনেক দিন ধরে এড়িয়ে চলছিল জবাকে। সেদিনের ঘটনার পর সাহসী হয়নি সামনে পড়ার। আজ আর উপায় নেই। দরজার সামনে দাঁড়িয়ে হাত কাঁপছে কোয়েলের। অনেকটা ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে দরজায় টোকা দিল। ভিতর থেকে জবা বলল, কামিন। দরজা খুলে ভিতরে ঢুকতেই চোখে পড়ল জবার মুখে সেই হাসি। কিন্তু সে হাসিতে উষ্ণতা নেই, বরং এমন ঠান্ডা, এমন ধারালো, যেন এক মুহূর্তেই রক্ত হিম করে দিতে পারে। কোয়েল ভয়ে ঢোক গিলল। জবা বলল, বসো। কোয়েল ধীরে বসে পড়ল। ওর বুকের ভেতর ধুকপুকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। জবা ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, গাড়ির ব্রেক ফেল করে আমাকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়ার পর খুব খারাপ লাগছে, তাই না? এক মুহূর্তে কোয়েলের চোখ বড় হয়ে গেল, মুখ শুকিয়ে গেল।
মনে মনে ভাবলো, জবা কি করে জানলো? ওর তো জানার কথা না। জবা হালকা হাসলো, সেই একই শীতল হাসি। বলল, ভাবছো আমি কি করে জানলাম? একটু থামলো, তারপর বলল, ভুলে যেও না আমি জবা চৌধুরী। ক্রমশ ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। জবা বলল, তুমি কি ভেবেছ? তোমার সম্পর্কে কিছু জানি না আমি? কি উদ্দেশ্যে তুমি আমার কোম্পানিতে জয়েন করেছিলে তা জানি না আমি? এই কোম্পানিতে তোমার জয়েন করার লক্ষ্যই ছিল আমার ক্ষতি করার। কোয়েলের গলা কেঁপে উঠল। হালকা তোতলা কণ্ঠে বলল, কি কি বলছেন আপনি এসব? জবা আবারও হাসলো, শীতল হাসি, তবে চোখে এক ধরনের তীক্ষ্ণতা। কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, তুমি কায়সারের ছোট বোন কোয়েল না? ভয়ানকভাবে চমকে উঠল কোয়েল। জবা বলল, কি ভেবেছ আমার কোম্পানিতে আমি একজনকে জব দিব তার ব্যাকগ্রাউন্ড না জেনে? প্রথমে আমি অবশ্য ভাবিনি তুমি প্রতিশোধের উদ্দেশ্যে এখানে এসেছ। তোমার ভাইকে আমি জেলে দেওয়ার পর তোমাদের পরিবারের অবস্থা সত্যি খারাপ ছিল। সে কারণে তোমাকে অনেক বেশি বেতন, সুযোগ সুবিধা দিয়ে তারপরে কোম্পানিতে রেখেছে, যাতে তোমার জীবন সহজ হয়। কিন্তু তুমি প্রমাণ করে দিলে তুমি কায়সারের বোন। তোমার ভাই ছিল একটা র্যাপিস্ট, আর তুমি তার বোন গণিকা। ঘরের বাতাস যেন জমাট বাঁধল। জবা বলল, তোমার ভাই একটা মেয়ের জীবন ধ্বংস করেছিল। আমি তাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছিলাম। একটু থামলো জবা, তারপর কোয়েলের চোখে চোখ রেখে বলল, তুমি চাইলে সেখান থেকে নতুন জীবন শুরু করতে পারতে। তুমি চাইলে বিষয়টা পজিটিভলি নিয়ে জীবন সুন্দর করতে পারতে। এ কোম্পানি তোমায় অনেক দিয়েছে, কিন্তু বিনিময়ে তুমি আমার স্বামীকে ফাঁসালে আমার ক্ষতি করার জন্য। কোয়েলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জবা ঝুঁকে এলো, ওর কণ্ঠে নিখুঁত ঠান্ডা নিষ্ঠুরতা। বলল, পুরুষের সাথে শোয়ার এত শখ তোমাদের? চিন্তা করো না, সেই শখ আমি খুব শিগগিরই পূরণ করব। কোয়েল এবার ভেঙে পড়ল। তার শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে, ঘামছে প্রচুর। জবা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সেদিন যখন বুঝলে আমি তোমাকে শাস্তি দিব, তখন আমাকে মারার পর্যন্ত ব্যবস্থা করলে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? জবার ঠোঁটে বাঁকা হাসি। তারপর কিছু মুহূর্তের নীরবতার প্রহর কাটিয়ে ওর কণ্ঠে নেমে এলো চূড়ান্ত রায়। বলল, তোমার আর সিনথিয়ার আমি এমন অবস্থা করব যে ইতিপূর্বে কোনো মেয়ে অন্য মেয়েদের সাথে এমন কিছু করেছে কিনা আমার জানা নেই। নোংরা পরিষ্কার করতে হলে নোংরাই তো নামতেই হবে। আমাকেও তাই করতে হবে। তোমাদের দুজনার খুব শখ অন্যের স্বামীর সাথে শোয়ার। আজ থেকে রোজ তোমরা বিভিন্ন নারীর স্বামীর সাথে শোবে। তোমাদের দুজনকে আমি গণিকালয়ে পাঠাবো। ভয়ে শিউরে উঠল কোয়েল। জবার চোখ বলছে ও হেয়ালে করছে না, যেন সত্যি করবে এটা। জবার পা ধরে বলল, এমন করবেন না ম্যাম। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারেন না। তোমরা পারলে আমি কেন পারবো না? কোয়েল জবার পা ধরে বসে পড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে জবা টেবিল থেকে একটা সাদা কাগজ তুলে আনলো। বলল, ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি। তবে আমি এখন একটা সাদা কাগজ দিব, সেটাই সাইন করো। আর কোনো অপশন নেই। হয় এটাই সাইন করো, না হয় গণিকালয়ে যাও, নয়তো আমাকে মার্ডার করতে চাওয়ার দায়ে জেলে যাও। অপশন অনেক আছে, তুমি বেছে নাও। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার তার শ্বাসরুদ্ধকর। কোয়েলের হাত কাঁপছে, কলম ধরতেও কষ্ট হচ্ছে। শেষমেশ অসহায়ভাবে সাইন করে দিল সে। জবা চুপচাপ তাকিয়ে রইল। ওর চোখে কি চলছে সেটা বোঝার ক্ষমতা কারো নেই। শুধু একটা বিষয় স্পষ্ট, এই খেলা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কারো জন্য আর ফিরে যাওয়ার পথ খোলা নেই। নীরবতা কখনো কখনো হাজারটা কথার চেয়েও বেশি শব্দ তোলে। কিছু অনুভূতি থাকে যেগুলো মুখে বলা যায় না, শুধু চারপাশের বাতাসে ছড়িয়ে থাকে। আর জবা সেই নীরব অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে আছে। ফারিসের গোপন কক্ষে ঢোকার পর থেকে যেন ওর ভেতরটা অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে গেছে। বিষয়টা এতটাই আকস্মিক যে প্রথম কয়েক মুহূর্ত ও ঠিক বুঝতেই পারেনি কি দেখছে। তারপর ধীরে ধীরে চোখ ঘুরতে বাস্তবতাটা স্পষ্ট হলো। সারা ঘরময় জবা, দেয়ালের প্রতিটি ইঞ্চিতে ওর ছবি। কোথাও ও হেসে আছে, কোথাও দূরে তাকিয়ে আছে উদাস চোখে, কোথাও হয়তো অজান্তেই ধরা পড়েছে ওর চুপচাপ বসে থাকার মুহূর্ত। কিছু ছবি স্পষ্ট, কিছু ঝাপসা, কিছু হয়তো খুব দূর থেকে তোলা।
তবুও প্রতিটা ছবিতে একটাই জিনিস পরিষ্কার, অসীম যত্ন। এজন্য কোনো ঘর নয়, কারো বহু বছরে জমিয়ে রাখা অনুভূতির জাদুঘর। জবার বুকের ভেতর কেমন ভারী হয়ে উঠল। একজন মানুষ আরেকজন মানুষকে এতখানি মন দিয়ে যত্ন করে আগলে রাখতে পারে, এটা ওর জানা ছিল না। ভালোবাসা যে এত নিঃশব্দ, এত গভীর, এত ধৈর্যশীল হতে পারে, সে ধারণাও কখনো জন্মায়নি ওর ভিতরে। কিভাবে জন্মাবে? এতদিন যেটাকে ভালোবাসা ভেবেছে তা ছিল নিখুঁত অভিনয়, সাজানো শব্দ, হিসেবে যত্ন, প্রয়োজন মতো স্পর্শ, সবকিছু মিলিয়ে এক সুন্দর মিথ্যে। ইরফান ওকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বপ্নের ভেতরে সত্যিকারের অনুভূতি ছিল না। ছিল কেবল প্রয়োজন, স্বার্থ আর অভিনয়। আর অভিনয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সেটা এতটাই নিখুঁত হয় যে মানুষ সত্যিকারের অনুভূতিকে চিনতেই ভুলে যায়। তাই আজ এই ঘরে দাঁড়িয়ে জবার মনে হচ্ছে ও বুঝি প্রথমবার ভালোবাসাকে ছুঁয়ে দেখছে। আসল ভালোবাসা শব্দে নয়, প্রকাশ পায় যত্নে। কেউ কতবার ভালোবাসি বলল তা গুরুত্বপূর্ণ নয়, সে কত নিঃশব্দে তোমাকে নিজের পৃথিবীর অংশ করে রাখলো সেটা গুরুত্বপূর্ণ। ফারিস হয়তো কোনোদিন মুখ ফুটে সব বলেনি, কিন্তু এই ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি ছবি, প্রতিটি জমিয়ে রাখা মুহূর্ত চিৎকার করে বলে দিচ্ছে সে জবাকে শুধু ভালোবাসেনি, নিজের অস্তিত্বের ভেতর গেঁথে রেখেছে। রুমে ঢুকে ফারিস থমকে দাঁড়ালো। নিজের গোপন কামরার মাঝখানে জবাকে দেখে তার চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল, যেন কাউকে এখানে দেখার কথা সে কল্পনাও করেনি। কয়েক সেকেন্ড শুধু স্থির চোখে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তো তুই এখানে? জবা দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকিয়েছিল। ধীরে মুখ ফিরিয়ে শান্ত গলায় বলল, আপনার সাথে দেখা করতে আসলাম। দেখলাম এখানের এই রুমটার দরজা খোলা। আগে কখনো এই রুম খোলা দেখিনি। ভিতরে দেখার লোভ সামলাতে পারলাম না। এখন মনে হচ্ছে ভিতরে আসা উচিত হয়নি, না আসলে ভালো হতো। শেষের কথাটুকু বলার সময় জবার কণ্ঠে অদ্ভুত এক ক্লান্তি ছিল। জবার কথায় আহত হলো ফারিস। ভ্রু কুঁচকালো খানিক, বলল, কেন, বেশি খারাপ লেগেছে কি এসব? জবা মৃদু হাসল, তবে সে হাসিতে উষ্ণতা ছিল না, ছিল নিঃশেষ হয়ে যাওয়া এক মানুষের নির্লিপ্ততা। খারাপ লাগাটা বড় কোনো ব্যাপার না, খারাপ লাগা কিছুদিন পর কেটে যায়। মানুষ সব খারাপ লাগাই একসময় সহ্য করতে শিখে নেয়। কষ্টও পুরাতন হয়ে যায়, ভয় লাগে ভালো লাগাকে। আবেশে স্থায়ী হয়ে যায় তো ভালো লাগা, আর আবেশ মানুষকে দুর্বল করে। আমি আর সে ভালো লাগার দুর্বলতায় জড়াতে চাই না, সে আবেশের মোহে আর পড়তে চাই না। এই জীবন থেকে আমি আবেশ আবেগ সব বিদায় করব। অরুচি ধরে গেছে এখন ভালো লাগায়, নিজেকে দুর্বল করার আর কোনো সুযোগ দিতে চাই না। ফারিস কিছুক্ষণ চুপ করে রইল। নীরবতাটা কেমন ভারী হয়ে ঝুলে থাকলো দুজনের মাঝে। তারপর ধীর কণ্ঠে বলল, কেউ যদি অতি যত্নে তোর মনে সে আবেশ আবার ফিরিয়ে দেয়, ভালো লাগার নতুন সূচনার জন্ম দেয়, তবে কি করবি? জবা এবার সরাসরি তাকালো ফারিসের চোখে। চোখ দুটো কেমন নিভে যাওয়া প্রদীপের মতো শান্ত, অথচ গভীরে জমে আছে অসংখ্য ভাঙনের দাগ। বলল, এই জীবনে সে আদৌ আর হবে না। ভাঙা আয়না জোড়া লাগে না, ভাঙা মনও আবেগে ভাসে না। ফারিস হাসলো, ওই যে একরকম হাসি আছে না, যা দেখলে মনে হয় চোখ হাসছে, অথচ ঠোঁটে হাসির টান দেখা যায় না, তেমন হাসি। বলল, জবা, ভাঙা আয়না জোড়া লাগানোর কোনো প্রয়োজন নেই। আয়নার প্রতিটি টুকরো এক একটা আলাদা আয়না। আয়না ভাঙলে কি তাতে দেখা প্রতিবিম্ব খণ্ডিত দেখায়? না, বরং প্রতিটি খণ্ড নিজে নিজে পরিপূর্ণ একটি আয়না। যে খণ্ডটা যতই ক্ষুদ্র হোক, প্রতিটা খণ্ড নিজেই একটা সম্পূর্ণ আয়না হয়ে ওঠে। ছোট্ট টুকরোটাও নিজের মতো করে পুরো আকাশ দেখাতে পারে। তুই ভেঙে দ্বিখণ্ডিত হোসনি, বরং তোর ভাঙনের প্রতিটি অংশ থেকে একটা করে জবার জন্ম হয়েছে। কথাগুলো শুনে জবা কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। ফারিসের এই যুক্তির উপর জবা কি যুক্তি দেখাবে ভেবে পাচ্ছে না। আসলেই তো, ও তো দ্বিখণ্ডিত হয়নি, বরং ওর ভেঙে যাওয়া প্রতিটি অংশ নিজে নিজে পরিপূর্ণ। ও তো শেষ হয়ে যায়নি, ভেঙে গেছে ঠিকই, কিন্তু প্রতিটা ভাঙনই যেন ওকে নতুন করে তৈরি করেছে। ফারিস আবার স্বাভাবিক গলায় বলল,
চা খাবি? মাথা নেড়ে সায় দিল জবা। বলল, চিনি দিবেন না? কেন রে, তোর তো মিষ্টি পছন্দ। জবা এবার একটু হেসে ফেলল। অনেকদিন পর নিজের অজান্তে বেরিয়ে আসা ছোট্ট একটা হাসি। কি পরিমাণ মোটা হচ্ছে খেয়াল করেছেন কখনো? ফারিস হেসে বলল, তাহলে নিচে চল। জবা চারপাশে একবার তাকালো, দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা নিজের অগণিত মুখের দিকে, এত যত্ন, এত নিঃশব্দ ভালোবাসার চিহ্নের দিকে। তারপর ধীর কণ্ঠে বলল, না, চা এখানে নিয়ে আসুন। আমি এখানে কিছু সময় কাটাতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। ফারিস উত্তর দিল না সঙ্গে সঙ্গে, শুধু স্থির চোখে জবার দিকে তাকিয়ে রইল। হালকা একটু হাসলো, তবে সে হাসির চিহ্ন ঠোঁটে দেখা গেল না। তবে চোখের ভাষা বলছে, তোর জন্য এই ঘরের দরজা কোনোদিন বন্ধ না জবা। ফারিসের মুখে কোনো শব্দ ছিল না, তবুও জবা যেন ওর চোখের ভাষা পড়ে ফেলল। কিছু অনুভূতি উচ্চারণের প্রয়োজন হয় না, নীরবতারও নিজস্ব এক ভাষা আছে, যে ভাষা কেবল খুব কাছের মানুষগুলোই বুঝতে পারে। কিছুক্ষণ পর ফারিস চা নিয়ে ফিরে এলো। দরজার পাশে দাঁড়িয়ে এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। জবা চেয়ারে বসে আছে, অথচ মনে হচ্ছে সে এই ঘরে নেই, ডুবে আছে বহু দূরের কোনো চিন্তায়। চায়ের কাপটা জবার দিকে বাড়িয়ে দিয়ে ফারিস নরম স্বরে বলল, কি চিন্তা করছিস? খানিক চমকালো জবা। চায়ের কাপ হাতে নিয়ে বলল, সবাইকে শাস্তি দেওয়ার যে পথ আমি বেছে নিয়েছি তা আদৌ ঠিক না। কেমন অস্থির লাগছে। ফারিস স্থির চোখে তাকিয়ে রইল। অস্থিরতা কি? ন্যায় অন্যায়ের জন্য অস্থির লাগছে? জবা মাথা নেড়ে মৃদু হাসলো, তবে সে হাসিতে উষ্ণতার চেয়ে তিক্ততাই বেশি ছিল। না, আমার ফিলোসফি আলাদা। যে আমার সাথে অন্যায় করবে তার সাথে ন্যায় করার প্রশ্নই ওঠে না। জানি, ক্ষেত্রবিশেষে সেটাই সঠিক। তা কি শাস্তি দিতে চাস আমাকে বলা যাবে? যাবে। জবা কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজের ভেতরটা গুছিয়ে নিচ্ছে। তারপর ধীরে ধীরে সব বলতে শুরু করলো। প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ক্ষোভ, প্রতিটি প্রতিশোধের ইচ্ছা, সব সব শুনে ফারিস বলল, জবা, এটাকে আগুন নিয়ে খেলা বলে না, বরং আগুনে ঝাঁপ দেওয়া বলে। তুই ইট মারলে তারা পাটকেল মারবে না? শান্ত গলায় জবা বলল, অবশ্যই মারবে, তবে আমাকে আগে নিজের সেফটির খেয়াল রাখতে হবে। তবে খেলা তো আমি এটাই খেলবো, যা হয় দেখা যাবে। যারা আমার বিশ্বাস ভেঙেছে তাদের এত সহজে তো ছাড়বো না আমি। একটু থেমে নিচু স্বরে বলল, আমার মেয়েটা তো বাবাহারা হবে, কষ্ট পাবে, তবে তাদের কথা কেন ভাববো আমি? ফারিস কোনো তর্ক করলো না, শুধু ধীরে হাত বাড়িয়ে জবার মাথায় হাত রাখলো। সে স্পর্শে অদ্ভুত এক মমতা ছিল, যেন ভেঙে পড়া কাউকে নিঃশব্দে ধরে রাখার চেষ্টা। একটা কথা জিজ্ঞেস করি? করুন। প্রতিশোধ নেওয়া শেষ হলে কি করবি? আগেও বলেছিলাম, যারাকে নিয়ে শান্তির একটা লাইফ কাটাবো। ফারিসের ঠোঁট নড়ল, মনে হলো আরো কিছু বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত বলল না। কিছু কথা মানুষ ইচ্ছে করে বুকের ভিতর আটকে রাখে। প্রসঙ্গ পাল্টে জবা জিজ্ঞেস করলো, ফিন্নাস কোথায়? ইনানের সাথে একটু বাইরে গেছে, রোববার লন্ডন চলে যাবে ও। কথাটা শুনে জবার বুকের ভেতর হালকা কাঁপন উঠল। মনে করলো ফারিসও চলে যাবে। ভিতরে অদ্ভুত এক শূন্যতা অনুভব করছে। খুব গোপনে সেটা লুকিয়ে রেখে স্বাভাবিক গলায় বলল, আপনিও যাবেন? না, আমার এদিকে কাজ আছে। এত ছোট বাচ্চা একা লন্ডন যাবে? না, আমার পার্টনার হ্যারিও যাবে। হ্যারি কিছু কাজে বাংলাদেশে এসেছিল, ফিন্নাসও ওর সাথেই এসেছে। এখন দুজনেই ব্যাক করবে। আমার মাঝে মাঝে মনে হয় ফিন্নাস আপনার নয়, বরং হ্যারির ছেলে। বেশিরভাগ সময় তো তার কাছেই থাকে। মলিন হাসলো ফারিস, বলল, ভুল বলিসনি। হ্যারি ওকে নিজ সন্তানই মনে করে। মিথ্যার এই যুগে এমন বন্ধু পাওয়া পরশ পাথর পাওয়ার মতো ব্যাপার। ফারিস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে করে বলল, রব আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিলেন। সে কারণে হয়তো তার আমার প্রতি দয়া হয়েছিল, তাই হ্যারির মতো একজন বন্ধু জুটিয়ে দিলেন। ভাবলেন নয়তো এই ছেলে হয়তো মরে যাবে। জবা নিষ্পলক চোখে তাকিয়ে রইল ফারিসের পানে। ওর কোনো প্রিয় জিনিসটা কি ছিল জবা তা জানে, তবুও দুজন দুজনার চোখের ভাষা লুকানোর কি নিরন্তর চেষ্টা করছে।
ইরফান টেবিলে ছড়িয়ে থাকা হিসাবের ফাইলগুলোর দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল। গত কয়েক মাস ধরে ওকে প্রতিটি টাকার হিসাব দিতে হয় জবাকে। কোথায় কত খরচ হলো, কেন হলো, সবকিছু জবাব দিয়ে করতে হয় এখন। অথচ একসময় এই ইরফানই বছর পর বছর হিসাবহীন জীবন কাটিয়েছে। টাকা ওর হাতে পানি হয়ে ঝরেছে। কখনো ভাবতে হয়নি কত গেল, কোথায় গেল। জবা সে অধিকার ওকে দিয়েছিল। এখন সেই মানুষটাকে মাস শেষে হিসাব মিলিয়ে চলতে হয়। এর চেয়ে খারাপ কি হতে পারে? জবার কোম্পানিতে এখন সে কেবল একজন কর্মচারী, যার মাসিক বেতন মাত্র 30,000 টাকা। যে ইরফান এক রাতে এর চেয়ে বহুগুণ বেশি টাকা ফু মেরে উড়িয়ে দিত, আজ তাকে সেই টাকাতেই পুরো মাস চলতে হয়। তারও অর্ধেক জবা কেটে রাখে বাড়ির থাকা খাওয়ার খরচ হিসেবে। বাকি টাকায় কোনো মতে দিন কাটে ইরফানের। এত হিসাব করে চলে, তাও মাস শেষে পকেটে টাকা থাকে না। ইদানিং যারার জন্য আগের মতো দামে কিছু কিনতে পারে না। যদিও জবার কাছে মেয়ের কোনো আবদার অপূর্ণ থাকে না, তবু বাবা হিসেবে ইরফানের বুকের ভিতর কেমন হাহাকার করে ওঠে। আগের মতো নিজের হাতে মেয়ের জন্য কিছু কিনে নিতে না পারার অপমানটা ওকে ভিতর থেকে কুরে কুরে খায়। অনেকবার মনে হয়েছে জবার পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু জানে তা করা বৃথা প্রায়শ। জবা কখনোই ইরফানকে ক্ষমা করবে না। হিসাবের খাতায় চোখ রেখে ফাঁক পুকুর খুঁজছিল ইরফান, যদি কোনোভাবে আবার নিয়ন্ত্রণ নিজের হাতে আনা যায়। অতিরিক্ত আরাম আর অলসতা মানুষের মস্তিষ্ক বিকলাঙ্গ করে। ইরফানের ইদানিং তেমন হচ্ছে। এত বছর হিসাব ছাড়া কাজ করে ইদানিং ব্রেন কাজ করছে না। জবাকে কাবু করার কোনো বুদ্ধিই পাচ্ছে না। একে একে জবা সব ছিনিয়ে নিচ্ছে। এক মুহূর্তের জন্য ইরফানের মাথায় ভয়ঙ্কর একটা চিন্তা এলো, জবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু পরক্ষণে সেই ভাবনা নিজেই গিলে ফেলল। না, ও সেটা করবে না। জবার প্রতি ভালোবাসা হয়তো কলুষিত, বিকৃত, স্বার্থপর, তবু আছে। আর যারা যারা তো ওর সবচেয়ে বড় দুর্বলতা। ইরফান নিজের ভালোবাসাকে মারতে পারলো, যারার মাকে মারতে পারবে না। চট করে ইরফানের মাথায় একটা পরিকল্পনা আসলো। যারাকে জবার কাছে যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করলে কেমন হয়? ইরফান মনে মনে ফিসফিস করে বলল, আমি কখনোই যারাকে নিজ স্বার্থের জন্য ব্যবহার করতে চাইনি। কিন্তু এবার আমি নিরুপায়। সরি যারা মা। দরজায় টোকা পড়ল ইরফানের। টিকলি বলল, ভাইজান, ম্যাডাম ডাকে আপনাকে। যাও, আসছি। ইরফান হিসাবের ফাইলটা বন্ধ করে আড়মোড়া ভাঙল, তারপর উঠে বাগানে গেল। বাগানের সবচেয়ে সুন্দর সাদা রঙের গোলাপটা ছিঁড়ে জবার জন্য নিয়ে আসলো। রুমে ঢুকে দেখলো জবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। জবাকে পিছন থেকে দেখে ইরফান মুচকি হাসল। ফিটিং থ্রি পিসে শরীরের প্রতিটি বাঁক যেন স্পষ্ট হয়ে উঠেছে। পিছন থেকে তাকাতে ইরফানের বুকের ভিতর পুরনো নেশাটা আবার জেগে উঠল, যেন এই নারী এখনো ওকে চুম্বকের মতো টানে। ইরফান নিজের অনুভূতিকে অগ্রাহ্য করল না। ও জবাকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, শক্ত বাহুর বন্ধনে আটকে ফেলল ওকে। অবাধ্য হাত বিচরণ করতে লাগলো জবার শরীরের স্পর্শকাতর অংশগুলোতে। চিরচেনা স্পর্শে কিছু সময় স্তব্ধ হয়ে রইল জবা। চোখ বন্ধ করলো আবেশে, নিঃশ্বাসও ভারী হলো। চিরচেনা এই স্পর্শে কতটা মাদকতা কাজ করত তা কেবল জবাই জানে। এই স্পর্শ একসময় ওর সমস্ত পৃথিবী ছিল। ইরফান জবার গলায়, কানে, কানের পিছনে ছোট চুমুর বৃষ্টি ঝরাতে লাগলো। এক মুহূর্তে জবাও সব ভুলে গেল। মানুষ তো, অনুভূতি, ভালোবাসা সবই আছে। ইরফান গোলাপটা জবার গাল ছুঁয়ে বুকের কাছ থেকে টেনে এনে বলল, তুমি আমায় সবসময় এমন নেশার মতো টানো কেন? তোমায় দেখলে আমার নিজেকে মাতাল লাগে। কথাটা বলে ইরফান জবার কানের লতিতে আলতো কামড় বসালো। জবার সারা শরীরে অনুভূতির জোয়ার বইল। ওর মারাত্মক নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা গলায় বলল, আমায় ছাড়ো ইরফান। ঘোর লাগা কণ্ঠে ইরফান বলল, প্রশ্নই ওঠে না। আমার তোমাকে এখন সম্পূর্ণ চাই, চাই মানে চাই। জবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, মনহীন শরীর ঘেটে তুমি সুখ পাও, কিন্তু আমার ঘৃণা লাগে ইরফান। আমি তোমার থেকে মুক্তি চাই। কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধল ইরফানের ভিতরে। অবাধ্যভাবে জবার শরীরে চলতে থাকা ওর হাত থেমে গেল, কিন্তু জবাকে ছাড়ল না তখনও। নিজের সাথে আটকেই রাখতে চাইল। জবা নিজেই দূরে গিয়ে বলল, ইরফান, আমার মনে হয় আমাদের মাঝে এসব বেমানান।
ক্যাপাটে ভালোবাসার উন্মাদনায় ইরফানের রাগ উঠে গেল। ভিতরের উন্মত্ততা রাগে বিস্ফোরিত হলো। ডান হাত দিয়ে জবার গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসালো। ভয়ঙ্কর চুমুতে জবাকে কাবু করতে চাইল। জোর করে নিজের দখল প্রমাণ করতে চাইল। জবার এবার রাগ চড়ে গেল। হাঁটু দিয়ে সজোরে আঘাত করলো ইরফানের পেটে। শব্দ করে ইরফান দূরে যেতে ঠাস করে গালে চর বসিয়ে জবা বলল, আমাকে তোমার ওইসব মেয়েদের মতো মনে হয়, যারা শরীরের ক্ষুধায় নিজেকে হারিয়ে ফেলে? আমার নিয়ন্ত্রণ সম্পর্কে তোমার চেয়ে ভালো কে জানে? এক পা এগিয়ে জবা আবার বলল, ইরফান, তুমি একটা পাগলা কুকুর, যার কেবল সেক্সের জন্য নারী শরীর লাগে। আমি কোনো সেক্স টয় নয়। আমি জবা চৌধুরী। আমার সাথে শরীর শরীর খেলা এই জন্মে আর কখনো তোমার হবে না। বের হয়ে যাও এক্ষুনি আমার রুম থেকে। ইরফানের রাগে গা থরথর করে কাঁপছে। ও বের হলো না। জবার কাছে এসে এক হাতে ওর ডান হাত পিছনে মুড়ে অন্য হাতে ওর গাল চেপে বলল, কিসের এত দেমাক তোর? নিজেকে বিশ্ব সুন্দরী ভাবিস? তোর চেয়ে হাজার সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম আমি, ইরফান। সে ইরফান তোকে কেন বিয়ে করছে একবার ভেবে দেখেছিস? মেয়েদের পটাতে আমার তুড়ি লাগে না। আমি ইরফান তোর মতো জবা চৌধুরীকে রোজ বিছানায় নিতে পারি। জবা হাঁটু দিয়ে ইরফানের দু পায়ের মাঝখানে আঘাত করলো। এবার ইরফান নিজেকে ধরে রাখতে পারল না। ব্যথায় কোকিয়ে উঠে বসে পড়ল। জবা ওর চুল টেনে ধরে বলল, যে পুরুষত্বের দম্ভ দেখাচ্ছ তা পিষে ফেলতে আমার 2 মিনিট লাগবে। ভুলে যাচ্ছ আমি কে? তারপর জবা নিজে ইরফানকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল ইরফান। আর দরজার এপাশে জবা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। 2 হাঁটু জড়িয়ে ধরে মাথা নিচু করতে বুকের ভিতর জমে থাকা সব যন্ত্রণা যেন একসাথে ভেঙে বেরিয়ে এলো। শব্দহীন কান্নায় কাঁপতে লাগলো ওর শরীর। কাঁদতে লাগলো পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটির মতো। ও তো অসহায়ই। যে ভালোবাসায় প্রতারিত হয় সে সত্যি অসহায়। ভালোবাসা মানুষকে যেমন পূর্ণ করে তেমনি ভেঙেও দেয় সবচেয়ে নির্মম ভাবে। জবার কাছ থেকে এমন প্রত্যাখ্যান চরম অপমানিত করলো ইরফানকে। অপমানিত করলো ওর পুরুষত্বকে। রাগে অপমানে দহনেই প্রায় উন্মাদ হয়ে উঠল সে। সোজা চলে গেল সিনথিয়ার কাছে। চোয়াল শক্ত করে বলল, আমার রুমে আসো। ইরফানের চোখের সে হিংস্রতা সিনথিয়ার অচেনা নয়। তবু ওর ঠোঁটে বাঁকা হাসি ফুটল। ধীরে ধীরে ইরফানের পিছু নিল। রুমে যেতে ইরফান ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল সিনথিয়ার শরীরে। সিনথিয়া ব্যথায় কোকিয়ে উঠল, ইরফান, স্টপ বিহেভিং লাইক এ মনস্টার, ইটস হার্টিং। কিন্তু ইরফানের ভিতরে তখন আর কোনো সংযম অবশিষ্ট নেই। ও যেন নিজের অপমান ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে। সিনথিয়ার জামাটা খোলার সাথে সাথে ওদের দরজা খুলে গেল। দুজনেই চমকে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে জবা, হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। ঘরের বাতাস মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সিনথিয়ার মুখ রক্তশূন্য হয়ে গেল। ইরফানের চোখেও স্পষ্ট ভয় ফুটে উঠল। সিনথিয়া ভয়ে কাঁপতে লাগলো। জবা হাসলো, ভয়ঙ্কর শীতল সে হাসি। তারপর ধীরে ধীরে বলল, এই বাড়িটাকে কি ব্রোথেল মনে হয় তোমাদের? কথা শেষ হতে পরপর দুটো গুলির শব্দ হলো। দুজনের পায়ে দুটো গুলি করলো জবা। সাইলেন্সার থাকায় শব্দটা খুব বড় হলো না, কিন্তু যন্ত্রণার তীব্রতায় দুজনেই মেঝেতে বসে পড়ল। রক্ত গড়িয়ে পড়ছে পা বেয়ে। সিনথিয়ার পরনে তখনও জামা নেই। ব্যথায় কাঁপতে কাঁপতে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। জবা একবার ঠান্ডা চোখে ওর শরীরটার দিকে তাকালো। তারপর ধীরে বলল, এই শরীরের প্রতি আমার স্বামীর এত নেশা? পিস্তলের নল দিয়ে মেঝে থেকে কাপড়টা ঠেলে সিনথিয়ার দিকে এগিয়ে দিল। পরে নাও, আমার বমি পাচ্ছে। সিনথিয়া ব্যথায় কাঁপতে কাঁপতে ড্রেস পরল। জবা পিস্তলটা ওর মাথায় ঠেকিয়ে বলল, এখন যদি ট্রিগার টিপ দেই কয়েক সেকেন্ডে তোমার ইহলীলা সাঙ্গ হবে। দিব? জবার চোখে তাকিয়ে সিনথিয়া অনেক ভয় পেল। ও বুঝলো জবা মোটেও ওকে ভয় দেখানোর জন্য এসব বলছে না। ওর চোখে এমন কিছু ছিল মানুষকে বিশ্বাস করিয়ে দেয় মৃত্যু খুব কাছে দাঁড়িয়ে আছে। কাপা কণ্ঠে সিনথিয়া বলল, প্লিজ ম্যাডাম, আমায় ছেড়ে দিন। জবা কোনো উত্তর দিল না। একবার ওদের দুজনের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে পুরো রুম চোখ বুলালো। এই রুম, এই বিছানা, এই মানুষগুলো, সবকিছুতেই যেন ঘৃণার দাগ লেগে আছে।
টেবিলের উপর থেকে একটা সাদা কাগজ তুলে নিয়ে সিনথিয়ার দিকে বাড়িয়ে দিল। এই কাগজে সাইন করো। যন্ত্রণায় থাকলেও সিনথিয়া জিজ্ঞেস করলো, কেন? জবা বাঁকা হেসে বলল, প্রশ্ন করার সুযোগ নেই, সাইন করো। সিনথিয়া সাইন করে দিল। আরেকটা কাগজ বাড়িয়ে দিল ইরফানের পানে। বলল, তুমিও সাইন করো। ইরফান কাগজটার দিকে তাকিয়ে রইল। সে জবাকে চেনে, খুব ভালো করেই চেনে। জবা কোনো কারণ ছাড়া কারো মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সাইন নেয় না। চোয়াল শক্ত করে বলল, শুট মি। তবু আমি সাদা কাগজে সাইন করব না। মেরে ফেললো না। জবা হাসলো, ভয়ঙ্কর হাসি। বলল, জান, তুমি সত্যি আমায় চিনো, জানো এই কারণেই সাইন করতে চাইছো না। নো প্রবলেম, তোমাকে অন্যভাবে আমি হ্যান্ডেল করব। তার আগে তোমাদের চিকিৎসার ব্যবস্থা করি। তারপর শান্তভাবে সোফায় গিয়ে বসলো। পিস্তলটা এখনো ওর হাতে। মুহূর্ত খানেক নীরব থাকার পর মোবাইল বের করে অ্যাম্বুলেন্সে কল দিল। যেন কিছুই হয়নি, যেন এইমাত্র। দুজন মানুষকে গুলি করা নারীটা পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ। সকালে সোনালি আভা অনেক আগে শহরের কংক্রিটের গায়ে মিশে গেছে। ভোরের কোমল রোদ এখন তীব্র হয়ে উঠেছে। চোখে লাগে, গায়ে লাগে। নিচের রাস্তায় গাড়ির শব্দ বাড়ছে। মানুষ ছুটছে, কেউ অফিসে, কেউ ব্যবসায়, কেউ জীবনের পেছনে। হাসপাতালের লম্বা করিডোরে দাঁড়িয়ে জবা কাচের জানালা দিয়ে সেই ব্যস্ত পৃথিবীটা দেখছিল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল ওর। পৃথিবীর সবাই যেন কোথাও পৌঁছানোর জন্য ছুটেছে, অথচ কেউই জানে না শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে। মানুষের জীবনটা বোধহয় এমন, অবিরাম দৌড়, অবিরাম যুদ্ধ। জবাও তো ব্যস্ত, বরং অন্যদের চেয়ে বেশি ব্যস্ত। ক্ষমতা, প্রতিশোধ, সম্পর্ক, ব্যবসা, হিসাব, সবকিছুর মাঝে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে এখন আর নিজের জন্য আলাদা কোনো সময়ই নেই। অথচ একসময় এই ব্যস্ততায় ওকে তৃপ্তি দিত। মনে হতো থেমে যাওয়া মানে হেরে যাওয়া। কিন্তু ইদানিং আর ভালো লাগে না। মনে হয় সব ছেড়ে কোথাও চলে যাক, খুব দূরে, যেখানে কেউ তাকে চিনবে না, কেউ ভয় পাবে না, কেউ তার শক্তি, ক্ষমতা কিংবা রাগের হিসাব করবে না। শুধু খুব সাধারণ একটা জীবন হবে। সকালে ঘুম ভাঙবে শান্তিতে, রাতে ঘুম আসবে ক্লান্তিহীন মনে। মানুষ আসলে কতটুকুই বা চায়? দিন শেষে একটু শান্তি, একটি নিশ্চিন্ত নিঃশ্বাস। জবা ধীরে চোখ বন্ধ করলো। তার মনে হলো সে অনেকদিন ধরে যুদ্ধ করছে। এত দীর্ঘ সময় ধরে লড়াই করতে করতে মানুষ একসময় জিততে চায় না, শুধু বিশ্রাম চায়। কারণ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক পরাজয় না, অবিরাম ক্লান্তি। আর সেই ক্লান্তিটাই আজ জবাকে ভেতর থেকে ধীরে ধীরে শূন্য করে। হাসপাতালের করিডোর জুড়ে তখন তীব্র ঔষধের গন্ধ। সাদা দেয়াল, সাদা আলো, সাদা পোশাক, সবকিছু মিলিয়ে জায়গাটা এমনিতে অস্বস্তিকর। এর মাঝে এই খবরটা কিভাবে যেন পুলিশের কানে পৌঁছে গেল। ইরফান চৌধুরী আর সিনথিয়ার গুলিবিদ্ধ হওয়ার খবর। ধারণা করা হচ্ছে হাসপাতালের কোনো ডাক্তার কিংবা নার্সই বিষয়টা জানিয়েছে। অবশ্য এমন ঘটনা বেশিক্ষণ চাপা থাকে না। রক্তের গন্ধের মধ্যে এসব খবরও দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ দেখে জবা মোটেও বিচলিত হলো না, বরং ওর মুখে সেই চিরচেনা স্থিরতা। এ ধরনের পরিস্থিতি সামলানোর অভ্যাস বহু আগে থেকেই হয়ে গেছে ওর। ভয় নামক অনুভূতিটা যেন অনেক আগেই মরে গেছে জবার ভিতরে। কিছুক্ষণ পর ইরফানের কেবিনের সামনে এসে থামলেন পুলিশ অফিসার সুবেদার আলী। সুবেদার আলীর চেহারা দেখলে যে কেউ ভয় পাবে। বিশাল দেহ, কড়া দৃষ্টি, রক্তচক্ষু। পুরো মানুষটাকে দেখলে মনে হয় তিনি বুঝি মুহূর্তেই কাউকে গুলি করে ফেলবেন। অথচ বাস্তবে তিনি সম্পূর্ণ উল্টো। সুবেদার আলীর চেহারা যতটা ভয়ঙ্কর, তিনি মানুষ হিসেবে ততটাই নরম। রক্তারক্তি, মারামারি, এসব তিনি প্রচন্ড ভয় পান। ছোটবেলা থেকে নিরিবিলি শান্ত একটা জীবন চেয়েছিলেন, কিন্তু জীবন সবসময় মানুষের চাওয়া মেনে চলে না। পুলিশের চাকরিটা সে বাবার সূত্রে পেয়েছে। তার বাবা পুলিশের বড় কর্মকর্তা ছিলেন। এক অপারেশনে মারা যায়, ফলে তার চাকরি সুবেদার আলী পেয়েছিল। তারপর থেকে এই ইউনিফর্ম, এই দায়িত্ব। নির্ভেজাল জীবন চেয়েছিলেন তিনি, কিন্তু পেটের দায়ে চাকরি করছেন। কিন্তু তার চেহারা অদ্ভুত ভয়ঙ্কর। অপরাধীরা তার চেহারা দেখলেই ভয়ে আধমরা হয়।
তিনি অবশ্য এসবে মাথা ঘামান না। রোজ নিয়ম করে ডিউটি করেন, অফিস শেষে বাড়ি গিয়ে পরিবারকে সময় দেন। কেস সমাধান নিয়ে তার মাথা ঘামানোর মাত্রা খুবই কম। এই কারণে গত 12 বছর চাকরি করে তার ইন্সপেক্টর পদ থেকে পদোন্নতি হয়নি। তিনি ধীরে দরজা ঠেলে কেবিনে ঢুকলেন। ঢুকেই দৃশ্যটা দেখে খানিক থমকে গেলেন। জবা খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে ইরফানের জন্য মালটা কাটছে, যেন কিছুই হয়নি, যেন এই কেবিনে গুলিবিদ্ধ কোনো মানুষ নেই। জবা চোখ তুলে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। আসুন স্যার। কি মনে করে হসপিটালে? সুবেদার আলী গলা পরিষ্কার করলেন। শুনলাম ইরফান চৌধুরীর পায়ে গুলি লেগেছে, সে কারণে তদন্ত করতে আসা। আপনাকে কে বলেছে? পুলিশের সোর্সের অভাব থাকে না। ও। এক মুহূর্ত নীরব থেকে সুবেদার আলী সরাসরি প্রশ্ন করলেন, কে গুলি করেছে? জবা এবার ধীরে চাকুটা নামিয়ে রাখলো। তারপর ভয়হীন স্থির চোখে তাকিয়ে বলল, আমি গুলি করেছি। আমার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়েই গুলি করেছি। সুবেদার আলী খানিক থতমত খেয়ে গেল। এভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে অকপটভাবে সত্য কথা কজন বলতে পারে? তাও একটা মেয়ে। সুবেদার আলী তার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলল, কেন? জবার আবেগহীন উত্তর, ও আমায় রেখে পরকিয়া করেছে। আমার বাড়িতে বসেই সে মেয়ের সাথে নোংরামি করতে গিয়েছিল, তাই আমি ওদের দুজনকেই শুট করেছি। সুবেদার আলী জবার চোখে তাকালেন। ও চোখে নেই কোনো ভয়, ভানহীন অকপট সত্যি বলে চোখ। এমন ভয়হীন নারী চোখ তিনি খুব কমই দেখেছেন। সুবেদার আলী ধীরে জিজ্ঞেস করলেন, মেয়েটা কোথায়? জেনারেল ওয়ার্ডে আছে। অপরাধ তো দুজন সমান করেছে। আপনার হাজবেন্ড ভিআইপি কেবিনে, আর মেয়েটা জেনারেল ওয়ার্ডে কেন? জবা এবার মালটার এক টুকরো ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমার মেয়ে তার বাবাকে দেখতে আসবে। মেয়ের চোখে তার বাবা ভালো মানুষ। আমি চাই না সে তার বাবাকে জেনারেল ওয়ার্ডে পড়ে থাকতে দেখুক। কথাটা শুনে সুবেদার আলী কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এই মেয়েটাকে বোঝা কঠিন। সে নিষ্ঠুর, আবার অদ্ভুত রকম দায়িত্বশীল। তিনি ধীরে বললেন, আপনাকে এখন আমি গ্রেফতার করতে পারি, তা জানেন? না, পারেন না। ভ্রু কুঁচকে তাকালো সুবেদার আলী। বলল, কেন? আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই। যাদের গুলি লেগেছে তাদের জিজ্ঞেস করুন, দেখুন তারা স্বীকারোক্তি দেয় কিনা যে আমি গুলি করেছি। সুবেদার আলী হালকা হাসলেন, একটা পরাজিত হাসি। বললেন, আপনি যে সে ফাঁক ফোকর রাখেননি তা আমি জানি। তারপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনাকে গুলি কে করেছে? ইরফান অনেকক্ষণ চুপ থেকে রোবটের মতো গলায় বলল, কেউ না। আমি লোড করা পিস্তল পরিষ্কার করছিলাম, তখন ট্রিগারে চাপ পড়ে আমার পায়ে লাগে। জবা তাচ্ছিল্য হাসল। সুবেদার আলী মাথা নেড়ে বলল, বাহ, আপনার স্বামী দারুণ কাহিনী বানাতে পারে। কেবিনে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর সুবেদার আলী বের হয়ে যেতে নিতে হঠাৎ আবার থেমে গেলেন। পেছনে ফিরে জবার দিকে তাকালেন। তার চোখে এবার কৌতূহলের সাথে অদ্ভুত এক ক্লান্তি। মিসেস জবা চৌধুরী, পুলিশ মহলে আপনাকে চেনে না এমন লোক খুব কম আছে। শিয়ালের থেকেও ধূর্ত আপনি। জবা চুপচাপ শুনছিল। সুবেদার আলী ধীরে বললেন, আমি চাইলে আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি, কিন্তু লাভ হবে না। এর আগেও কয়েকজন অফিসার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমিও নিজের জীবনে অযথা ঝামেলা বাড়াতে চাই না। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, তবে একটা কথা বলি, আপনি কখনো অন্যায় করেন না, এটা সত্যি। কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়াও ঠিক না। জবা এবার প্রথমবারের মতো একটু হেসে বলল, আইন সবসময় ন্যায় দেয় না স্যার। অনেক সময় মানুষকে নিজের বিচার নিজেকেই করতে হয়। সুবেদার আলী দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে দরজা খুলে বেরিয়ে গেলেন। কেবিনের ভিতরে আবার নীরবতা নেমে এলো। শুধু সেই নীরবতার মাঝখানে জবার হাতে ধরা চাকুর চকচকে ধারটা বারবার আলো কেটে উঠছিল। জবা ধীরে চোখে তাকিয়েছিল ইরফানের দিকে। জানালার ফাঁক গলে আলো ঘরে ঢুকেছে, কিন্তু সে আলোতেও যেন এক ধরনের শীতলতা জমে আছে। কিছু কথা থাকে যেগুলো চিৎকার করে বলা লাগে না, শান্ত গলাতেই সেগুলো সবচেয়ে বেশি আঘাত করে। জবা ধীরে বলল, একটা কথা কদিন যাবৎ তোমায় বলবো বলেও ভুলে যাচ্ছি। বলো। কিছুক্ষণ চুপ থেকে জবা বলল, তোমার নাম তো শুধু মোহাম্মদ ইরফান। বিয়ের পর আমার নামের পদবি ব্যবহার করা শুরু করেছিলে।
ইরফান ঠোঁটের কোনো হালকা হাসি টেনে বলল, হ্যাঁ। জবা বলল, প্রথম যেদিন বললে সব মেয়েরা স্বামীর পরিচয়ে পরিচিত হয়, কিন্তু আমি আমার বউয়ের পরিচয়ে পরিচিত হতে বেশি পছন্দ করব। বউ পাগল হয়ে সারা জীবন থাকবো। বিশ্বাস করো, সেদিন তোমার কথা এতটাই ভালো লেগেছিল যে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার সবকিছু তোমার নামে করে দিব। ইরফান এবার পুরোপুরি ওর দিকে তাকালো। জবা ধীর কণ্ঠে বলতে লাগলো, কিন্তু বাবার কারণে সেদিন পারিনি। তিনি বললেন, সবকিছুর ক্ষমতা দে ঠিক আছে, কিন্তু মালিকানা দিস না, সব তোদেরই থাকবে। তবুও তোকে নিষেধ করব সব ওর নামে লিখে দিতে। মানুষ পরিবর্তনশীল, আজ যার প্রতি ভালোবাসা আছে কাল নাও থাকতে পারে। সে কারণে ক্ষমতা দিলেও মালিকানা দিস না। একটু থামলো জবা, চোখের দৃষ্টি কেমন দূরে হারিয়ে গেল। জানো, তখন বাবার সাথে আমার ঝগড়াও হয়েছিল। মনে হয়েছিল উনি তোমাকে বিশ্বাস করেন না। খুব রাগ হয়েছিল আমার। মনে হয়েছিল পৃথিবীতে যদি কাউকে নিঃশর্ত বিশ্বাস করা যায় তবে সে তুমি। ঘরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। শান্ত গলায় জবা বলল, এখন বুঝতে পারছি বাবা কেন মানা করেছিলেন। আমরা তোমায় চিনতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের অবচেতন মন আমাদের অজান্তেই তোমার প্রতি নেগেটিভ ধারণা পোষণ করত। হয়তো মহান রব আমার প্রতি বিশেষ দয়াশীল, সে কারণে তোমাকে লিখে দিব ভেবেও আর দেওয়া হচ্ছিল না। ইরফানের মুখ শক্ত হয়ে উঠল। বুকের ভেতর কেমন অস্বস্তি জমতে লাগলো। জবা এবার সোজা হয়ে বসে বলল, তো যা বলছিলাম, কিছুদিন পর আমরা আর এই সম্পর্কে থাকবো না, আলাদা হয়ে যাব। সে কারণে এখন থেকে তুমি নিজের নাম শুধু মোহাম্মদ ইরফানই বলো, শেষে চৌধুরী পদবি কেটে দিও। ইরফান এবার কষ্টমাখা চোখে তাকালো। জবার গলা তখনও অদ্ভুত শান্ত। বলল, নিজের বাবার নাম ব্যতীত অন্য কারো পদবি লাগানো আমাদের ধর্ম সমর্থন করে না। আর যেখানে আমরা স্বামী স্ত্রী থাকবো না সেখানে নামের পদবি নিয়ে কি কাজ? কথাগুলো খুব সাধারণ ভঙ্গিতে বলা হলো, প্রতিটা শব্দ যেন ধারালো কাচের টুকরোর মতো এসে বিঁধল ইরফানের ভেতরে। ইরফান অসহায় চোখে তাকিয়ে বলল, সরাসরি বললেই পারো তোমার পদবিও তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। এত ভনিতার তো প্রয়োজন নেই। জবা কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যে হাসিতে ভালোবাসা নেই, অভিমান নেই, আছে শুধু নির্মম উপলব্ধি। সিনথিয়ার জ্ঞান ফিরল ধীরে ধীরে, যেন গভীর অন্ধকার কোনো কুয়ো থেকে টেনে তোলা হচ্ছে। প্রথমে চোখ খুলতে সাদা সিলিংটা ঝাপসা লাগলো, তারপর ধীরে ধীরে অনুভূতি ফিরতে শুরু করলো শরীরে। আর সে অনুভূতির সাথে সাথে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়লো ওর সারা অস্তিত্বে। পায়ে আগুনের মতো জ্বালা করছে, এটা স্বাভাবিক। পায়ে আগুনের মতো জ্বালা করছে, এটা স্বাভাবিক। গুলি তো পায়েই লেগেছিল, কিন্তু তলপেটেও কেন এমন অসহ্য ব্যথা হচ্ছে? কেন মনে হচ্ছে পেটের ভেতর কেউ ভারী পাথর বসিয়ে রেখেছে? কোনো মতে উঠে বসতে গিয়েই কোকিয়ে উঠল সিনথিয়া। ঘামে ভিজে গেছে শরীর, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ধীরে ধীরে খেয়াল করলো ওর পরনে আগের কাপড় নেই। সালোয়ারের বদলে হাসপাতালের পাতলা পেটিকোট। আরো ভয়ঙ্কর বিষয়, ওর শরীরে ইউরিনারি ক্যাথেটার লাগানো। মুহূর্তেই বুকের ভেতর অজানা আতঙ্কে জমে উঠল। পায়ে গুলি লাগলে ক্যাথেটার কেন? তলপেটে এত ব্যথা কেন? আর অপারেশনের সময় ওকে পুরো অজ্ঞানী বা করা হলো কেন? হাসপাতালে আনার পর পর্যন্ত তো ওর জ্ঞান ছিল। ডাক্তার কি সব কাগজপত্রে সাইন করালো? ঝাপসা চোখে, কাপা হাতে সেসব সাইন করে দিয়েছিল। সিনথিয়া তেমন বেশি কিছু ভাবতেও পারল না। তলপেটে যেন ব্যথায় ফুলে আছে, পায়েও ব্যথায় কলিজা পর্যন্ত ধরে আসছে। সিনথিয়ার মনে হচ্ছে গায়ে প্রচন্ড জ্বর। এখন জ্বর আসাটা কি স্বাভাবিক জানে না সিনথিয়া। ও ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো, কিন্তু শরীরের যন্ত্রণার চেয়ে ভয়টা ধীরে ধীরে বড় হতে লাগলো। চারপাশ তাকিয়ে দেখলো জেনারেল ওয়ার্ড। এক রুমে অনেকগুলো বেড, প্রতিটা বেডেই কোনো না কোনো মহিলা রোগী শুয়ে আছে। কারো পাশে মা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কারো স্বামী পানি খাওয়াচ্ছে। কোথাও মেয়েরা মিলে রোগীর গা চাপড়ে দিচ্ছে। শুধু সিনথিয়ার বেডটাই ফাঁকা, কেউ নেই।
এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। মানুষ অসুস্থ হলে বুঝতে পারে সে আসলেই কতটা একা। সিনথিয়াও আজ হারাহারে টের পাচ্ছে পরিবার হারানোর মানে কি। একসময় অসুস্থ হলে ওর বাবা পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলতো। ভালো কেবিন, দামি ডাক্তার, সারা রাত পাশে বসে থাকা, সব করতো। আজ সে বাবার মুখও 1 বছর দেখেনি সে। প্রায় 1 বছর কেউ খোঁজ নেয়নি। যেন সে মরে গেলেও কারো কিছু যায় আসে না। যেন ও এ পৃথিবীর কেউ নয়। এত মাস জবা চৌধুরী প্রতিটি মিনিট ওকে কষ্ট দিয়েছে। শারীরিক মানসিক সব রকম কষ্ট দিয়েছে। আর কাল তো গুলিও করলো। হঠাৎ তলপেটের ব্যথাটা আবার মোচড় দিয়ে উঠল। সিনথিয়া কাপা গলায় পাশের এক মহিলাকে বলল, দয়া করে কোনো নার্স ডেকে দিবেন, আমি একটু কথা বলবো তার সাথে। মহিলা বোধহয় বিরক্ত হলো। চোখে মুখে তেমনই অভিব্যক্তি ফুটে উঠল। বলল, আপনার সাথের লোক কই? তাগো কন। আমার সাথে কেউ নেই। মহিলার চোখে এক মুহূর্তের জন্য করুণা ফুটে উঠল। আচ্ছা দাঁড়ান। মহিলা চলে গেল। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও নার্স আসলো না। সময় যেন থেমে গেল। ব্যথার অস্বস্তিতে ছটফট করতে করতে প্রায় 2 ঘন্টা পর এক নার্স এলো। সিনথিয়া নার্সকে ডেকে বলল, ডাক্তারের সাথে কথা বলা যাবে? ডাক্তার কখন আসবে? রাতে আসবে। আমার তলপেটে কেন ব্যথা হচ্ছে বলতে পারেন? পায়ের ব্যথা বুঝলাম, কিন্তু পায়ের ব্যথার কারণে কি তলপেটেও ব্যথা হয়? নার্স কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ওর দিকে। তারপর বলল, আজব কথা বলেন আপনি। জরায়ু অপারেশন হয়েছে, তাহলে তলপেটে হালকা ব্যথা ভারী বক্ত হবেই। মুহূর্তেই সিনথিয়া কেঁপে উঠল। বলল, জরায়ু অপারেশন? নার্স খানিক বিরক্ত কণ্ঠে বলল, অপারেশন আপনার হয়েছে আর আপনি জানেন না? আজব। আপনিই তো মেডিকেলের কাগজে সাইন করলেন আপনার জরায়ু আর ডিম্বাশয় স্বেচ্ছায় রিমুভ করার জন্য। কথাগুলো শুনে এক ঝাঁক গরম হাওয়া যেন সিনথিয়ার শরীর থেকে বের হয়ে গেল। মনে হলো কেউ ওর মাথার ভেতর বোমা ফাটিয়ে দিয়েছে। শরীরের সব রক্ত যেন মুহূর্তে জমে গেল। হাত পা ঠান্ডা হয়ে এলো। জরায়ু, ডিম্বাশয় রিমুভ? নার্স তখনও বলে যাচ্ছে, মানুষের পৃথিবীতে নিজের অংশ রেখে যাওয়ার জন্য, একটা বাচ্চা রেখে যাওয়ার জন্য কত কিছু করে, আর আপনি স্বেচ্ছায় জরায়ু কেটে ফেললেন যাতে বাচ্চা না হয়। দুনিয়ায় কত রকম যে মেয়ে মানুষ আছে আল্লাহই জানেন। আমার বোনের জরায়ুতে সিস্ট হওয়ার পরও সে জরায়ু কাটেনি বাচ্চা নিবে সে কথা ভেবে, আর তুমি এতটুকু বয়সে সুস্থ সবল জরায়ু কেটে ফেললে যাতে বাচ্চা না হয়। তোমার ফিগার নষ্ট না হয়। পেটের ব্যথা কমে যাবে কয়েকদিনের মধ্যে। নিয়মিত ওষুধ খেলেই হবে। নার্স চলে গেল। সিনথিয়া হতবুদ্ধি হয়ে বসে রইল। ধীরে ধীরে সব পরিষ্কার হতে লাগলো ওর কাছে। সেই সাদা কাগজ, জবার ঠান্ডা হাসি, পিস্তল থেকে সাইন নেওয়া, এটাই ছিল। এটাই জবা চৌধুরীর প্রতিশোধ। ওকে মেরে ফেলেনি জবা, তার চেয়েও ভয়ঙ্কর কিছু করেছে। ওকে বেঁচে থাকতে দিয়েছে, কিন্তু কোনোদিন মা হওয়ার অধিকার ছাড়া। সিনথিয়া ফাঁকা চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। মনে হলো গুলির ব্যথা কিছুই না। আসল গুলিটা জবা করেছে ওর অস্তিত্বে। পার্কের পুরনো বেঞ্চটায় একা বসে আছে ফারিস। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। পশ্চিম আকাশে ডুবে যাওয়া রোদের রং ছড়িয়ে পড়েছে চারপাশে। কমলা, সোনালি আর হালকা লালচে আভায় যেন পুরো পার্কটাকে স্বপ্নের মতো লাগছে। হালকা বাতাসে কৃষ্ণচূড়ার ডাল দুলছে। কোথাও কোথাও শুকনো পাতা ঝরে পড়ছে মাটিতে। দূরে একজোড়া কপত কপতি হাত ধরে হাঁটছে। মেয়েটা কিছু একটা বলছে, ছেলেটা হেসে শুনছে। দৃশ্যটা দেখে অকারণে বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল ফারিসের। সময় বড় নিষ্ঠুর। মানুষকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে, অথচ কিছু স্মৃতিকে বুকের ভেতর গেঁথে রেখে দেয় চিরদিনের জন্য। ফারিস চোখ বন্ধ করলো, আর সঙ্গে সঙ্গে বহু বছর আগের সেই বিকেলটা ফিরে এলো মনে। সেদিন বসন্ত ছিল, বাতাসে ফুলের গন্ধ ছিল, রোদে ছিল নরম উষ্ণতা, আর ওর ভেতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা, যার নাম তখনও মুখ ফুটে স্বীকার করেনি সে। তখন ফারিস কেবল বুঝতে শুরু করেছে, জবাকে দেখলে তার ভেতরটা অন্যরকম হয়ে যায়। তবুও প্রাণপণে নিজেকে বুঝিয়েছে এটা ভালোবাসা না, কেবল ভালো লাগা, সাময়িক আকর্ষণ। কিন্তু সেদিনের পর আর নিজেকে মিথ্যে বলতে পারেনি। নিজের মনের কাছে, ভালোবাসার কাছে বাধা পড়ে গিয়েছিল এক জীবনের জন্য।
ফারিসের ধারণা হয়তো পরকালে এ মায়া কাটবে না। এ পার্কে ঘুরতে এসেছিল কয়েকজন বন্ধু মিলে, জানতো না সেদিন জবারও এখানে আসবে। পার্কে ঢুকে একপাশে মেয়েদের হাসি শব্দ লক্ষ্য করতে চোখ আটকে গেল জবাতে। বসন্তের শাড়ি পরা, জবার বান্ধবীরাও একই রকমের শাড়ি পরা। সম্ভবত সবাই ম্যাচিং করে পড়েছিল, তবে ফারিসের চোখ কেবল জবাতে আটকে ছিল, আর বাকিরা ঝাপসা। ও শুধু জবাকেই দেখতে লাগলো। এই প্রথম শাড়িতে দেখছে মেয়েটাকে, চুল খোপা করা, খোপায় জড়ানো সাদা ফুলের মালা। বাতাসে কয়েকটা চুল উড়ে এসে গালে লেগে আছে। বয়স খুব বেশি না, তবু শাড়িতে অদ্ভুত পরিণত লাগছে ওকে। ফারিসের বুকের ভেতর হঠাৎ ঝড় উঠল। এত জোরে নিজের হৃদস্পন্দনের শব্দ কখনো শোনেনিও। জবার চোখও ওকে খুঁজে পেল। মুখ ভরা হাসি নিয়ে এগিয়ে এসে বলল, ফারিস ভাই, আপনি এখানে? ফারিস কোনো মতে স্বাভাবিক কণ্ঠে বলল, হুঁ, ঘুরতে আসলাম। তুই? বন্ধুদের সাথে ঘুরতে আসলাম। প্রথমবার শাড়ি পরলাম। কেমন লাগছে আমায়? সত্যিটা বলতে গেলে বলতে হতো, ওকে দেখে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কথা কি বলা যায়? ফারিস তাই মুখ গম্ভীর করে বলল, জঘন্য। আর কখনো এভাবে শাড়ি পরে রাস্তায় বের হবি না। মুহূর্তে জবার হাসিটা মিলিয়ে গেল। ফারিস কঠিন গলায় আবার বলল, একদম ভালো লাগছে না। দেখ, কোমরের কাছটায় সেফটি পিন খুলে তোর কোমর দেখা যাচ্ছে। 12 হাত শাড়ি তো শরীর ঢাকতে না পারলে কেমন দেখায় বল? জবা এত লজ্জা পেল যে মুখ গোমরা করে আঁচল টেনে কাঁধ ঢাকলো। ফারিস আবার বলল, এত পাতলা ব্লাউজ পরেছিস কেন? জঘন্য লাগছে। যা বাড়ি যা, আর কোনোদিন শাড়ি পরে এমন পার্কে টার্কে আসবি না। জবার চোখের সঙ্গে সঙ্গে পানি চলে এলো। মুখ গোমরা করে সে বান্ধবীদের কাছে ফিরে গেল। কিছুক্ষণ কি যেন বলল, তারপর সত্যিই পার্ক থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় লুকিয়ে অভিমানী চোখের পানি মুছল। ও চলে যেতে ফারিস বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর মৃদু হেসে বলেছিল, আর কিছুক্ষণ তোকে দেখলে আমি নির্ঘাত হার্ট ফেল করতাম। তোকে এত সুন্দর লাগছিল যে অন্য কেউ সৌন্দর্যের প্রেমে পড়ুক তা চাই না। আমার সহ্য হবে না। এ রূপ সৌন্দর্য শুধু আমার। আর এত পাতলা ব্লাউজ কেউ পরে বল? ভিতরে ইনার দেখা যাচ্ছিল। মুখের ওপর হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহ বাঁচাইছে। আর কয়েক মিনিট সামনে থাকলে হার্ট এত জোরে বিট করত যে সত্যিই ফেটে যেত। ঠিক তখনই জবার এক বান্ধবী এসে দাঁড়ালো সামনে। হাসি মুখে বলল, দুলাভাই, জবা চলে গেল কেন? দুলাভাই ডাক শুনে কেঁপে উঠল ফারিস। বলল, কি ডাকলে? মেয়েটা খিলখিল করে হেসে বলল, এ মানে, বান্ধবীর বয়ফ্রেন্ডকে তো দুলাভাই ডাকে, তাই না? কথাটা শুনে ফারিসের মনে এক ঝাঁক প্রজাপতি উড়ে গেল। বলল, আমি জবার বয়ফ্রেন্ড, তোমায় কে বলল? জবা, আপনার কথা তো আমাদের বন্ধু মহলের সবাই জানে। আপনার ছবিও দেখেছি, জবার ব্যাগে থাকে সবসময়। ফারিস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমার বান্ধবীকে বলো বয়সের আগে পাকনামি কম করতে। এমন পাকনামি করলে ওর কান আমি ছিঁড়ে দিব। মেয়েটা হেসে চলে গেল, আর ফারিস স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে বসন্তের বাতাস বইছে, গাছে গাছে ফুল দুলছে, অথচ ওর ভেতরে তখন অন্য এক ঋতু নেমেছে, ভালোবাসার ঋতু। ও আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, পাগলি একটা, সবাইকে জানিয়েছে আমার কথা? তারপর বুকের ভেতর জমে থাকা অদ্ভুত কোমল অনুভূতিটাকে ছুঁয়ে ফিসফিস করে বলল, এভাবে ভালোবাসলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব কিভাবে বল? এখনো তো কতগুলো বছর অপেক্ষা করতে হবে আমাকে। এমন মিষ্টি মিষ্টি পাগলামি করলে আমি যে পাগল হয়ে যাব। তবে আজ নিজের কাছে নিজে ওয়াদা করলাম, তুই ব্যতীত আর কেউ আমার জীবনে আসবে না। বাতাসে শুকনো পাতা উড়ে গেল, আর ফারিসের মনে হলো কিছু ভালোবাসা কখনো শুরু হওয়ার আগে আজীবনের স্মৃতি হয়ে যায়। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। পার্কের মাথার ওপর ঝুঁকে থাকা কৃষ্ণচূড়া ডালগুলোয় হালকা বাতাস দোলা দিচ্ছে। দূরে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ, কোথাও কফির গন্ধ, কোথাও প্রেমিক প্রেমিকা নিচু স্বরে কথা বলা। সব মিলিয়ে চারপাশে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য ছড়িয়ে আছে। অথচ সেই শান্তির মাঝেও ফারিসের ভেতরে যেন বছরের পর বছর ধরে জমে থাকা অস্থিরতা নিঃশব্দে জেগে উঠছে। কাঁধে কারো নরম হাতের স্পর্শ পড়তে অতীতের ঘোর ভাঙল ফারিসের। চমকে তাকাতেই দেখল জবা।
হালকা বাতাসে জবার চুলের কিছু গোছা উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে। ওর ঠোঁটে ক্ষীণ হাসি, সেই পুরনো চেনা বুক কাঁপিয়ে দেওয়া হাসি। জবা ধীরে ওর পাশে বসতে বসতে বলল, কোন খেয়ালে ছিলেন? কতক্ষণ যাবৎ ডাকছি। ফারিস কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, এমন ভাবে তাকিয়ে রইল যেন বহুদিনের তৃষ্ণার পর কেউ জল দেখেছে। আগের মতো ফারিস আর কোনো রাগ ঢাক রেখে মনের কথা গোপন করল না, সরাসরি বলল, অনেক বছর আগে পার্কে শাড়ি পরা এক কিশোরীকে দেখেছিলাম। সে সেদিন প্রীত শাড়ি পরেছিল। তাকে দেখতে পৃথিবীর বাইরের কোনো মানবের মতো মোহময়ী লাগছিল। আজ পার্কে ঢুকতেই সেই কিশোরীর ছবি চোখের সামনে আবার ফিরে এলো। জবা ঠোঁট বাঁকিয়ে তাকালো, কণ্ঠে রসকসহীন অভিমান। আপনি তো বলেছিলেন জঘন্য লেগেছিল। ফারিস হালকা হেসে মাথা নিচু করল। সেই হাসিতে কষ্ট ছিল, আফসোস ছিল, আর ছিল বহুদিনের লুকানো প্রেমের ক্লান্তি। বলল, সেটা বলেছিলাম যাতে সে দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যায়। তার সৌন্দর্য দর্শনের অধিকার কেবল আমার একার ছিল। তার সৌন্দর্য দেখার অধিকার কেবল আমার একার হোক, এই স্বার্থপর ইচ্ছা থেকে বলেছিলাম। কথাগুলো বাতাসে মিলিয়ে যেতে দুজনের মাঝখানে নীরবতা নেমে এলো। দূরে কোথাও শুকনো পাতা মারিয়ে কেউ হাঁটছে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে জবার মুখে পড়ছে। ফারিস তাকিয়ে আছে, যেন এই মুখটাই তার বহু বছরের পূর্ণ জীবনের সবচেয়ে প্রিয় দৃশ্য। জবা দীর্ঘশ্বাস ফেলল, নিচু স্বরে বলল, এখন নেই। ফারিস সঙ্গে সঙ্গে মাথা তুলল, চোখে অদ্ভুত এক জেদি কণ্ঠে বলল, ভুল বললি। সেই সময়, সেই অনুভূতিটা আজও কেবল আমারই অধিকার, সারা জীবন আমারই থাকবে। না সে সময় কেউ যেতে পারবে, না আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে। কিছু ভালোবাসা হারিয়ে গেল মরে না জবা, তারা বুকের ভিতর জমে থাকে, ঠিক পুরনো ক্ষতের মতো। জবা একমনে তাকিয়ে আছে ফারিসের চোখের দিকে। এ চোখ ও আগে কখনো এভাবে পড়েনি। কত বছর ধরে একজন মানুষ নিঃশব্দে এত ভালোবাসা বয়ে নিয়ে বেড়াতে পারে। জবা বুঝতে পারছে না। পরিস্থিতি ওদের আলাদা করেছে, সময় আলাদা করেছে, ভুল মানুষ, ভুল সিদ্ধান্ত, ভুল মুহূর্ত, সব মিলিয়ে জীবন অন্যদিকে মন নিয়েছে। তবু প্রথম ভালোবাসার অনুভূতি কি সত্যি মুছে যায়? জবা চোখ সরিয়ে নিল, গলা শুকিয়ে আসছে ওর। জবা চোখ সরিয়ে বলল, কি যেন বলতে চেয়েছিলেন? ফারিস এবার কোনো ভনিতা করল না, কোনো আড়াল রাখলো না। শান্ত স্থির কণ্ঠে বলল, ইরফানের সাথে তোর বিচ্ছেদ কবে হবে? শীঘ্রই। তারপর? আমি আর যারা, শান্তিপূর্ণ একটা জীবন। সোজাসাপটা কথা বলছি, উত্তর তেমন দিবি। জবা তাকালো। ফারিস বলতে নিল, ওর কণ্ঠ এবার কেঁপে উঠল সামান্য। এমন কাপা স্বর হয়তো জবা আগে কখনো শোনেনি। তারপর বলল, তারপর তোর আর যারার সাথে আমাকে আর ফিরনাসকে তোদের জীবনে জায়গা দিবি। তোদের পরিবারের সদস্য করবি আমাদের। আমরা না হয় ওদের দুজনের বাবা মা হলাম। মুহূর্তেই সময় যেন থেমে গেল। দূরে হঠাৎ বাতাস একটু জোরে বইল। কৃষ্ণচূড়ার শুকনো পাপড়ি উড়ে এসে পড়ল জবার শাড়ির উপর। জবা নিচের দিকে তাকিয়ে রইল। ও আগে আন্দাজ করেছিল ফারিস এমন কিছু বলবে। তবুও কথাগুলো সরাসরি শুনে বুকের ভিতরটা কেমন অদ্ভুত ভারী হয়ে উঠল। কারণ জীবনের সবচেয়ে নির্মম সত্যি হলো, কখনো কখনো সঠিক মানুষটা আসে ভুল সময়ে। সকালের আলোটা আজ অদ্ভুত নির্মম লাগছে কোয়েলের কাছে। জানালার ফাঁক গলে সোনালি রোদ ঢুকছে কেবিনে, অথচ সেই আলোয় কোনো উষ্ণতা নেই। বরং মনে হচ্ছে প্রতিটা রোদ্দুর ওর বুকের ভিতর জমে থাকা ক্ষতগুলোকে আরো স্পষ্ট করে দিচ্ছে। হাসপাতালের সাদা বেডে নিথর হয়ে শুয়ে আছে কোয়েল, চোখ দুটো স্থির সিলিং এর দিকে, কিন্তু দৃষ্টি যেন সেখানে নেই, বহু দূরে কোথাও হারিয়ে গেছে। চোখের কোণ বেয়ে বইছে অনর্গল অশ্রুধারা। জবা চৌধুরী ওর সাথে এমন কিছু করবে ও কল্পনাও করেনি। ভেবেছিল শাস্তি হিসাবে চাকরিচ্যুত করবে অথবা আর্থিক ক্ষতি করবে, কিন্তু কোনো মেয়ে অন্য একটা মেয়েকে এমন শাস্তি দিতে পারে ওর ধারণা ছিল না। একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের মাতৃত্ব কেড়ে নেয়। গতকাল বিকেলে কোয়েলকে কল করেছিল জবা। কণ্ঠটা ছিল বরফের মতো ঠান্ডা। আমাদের অফিসের কাছের হসপিটালে আসো, রুম নাম্বার 705। থমকে গিয়ে কোয়েল জিজ্ঞেস করলো, কেন? আসো, কথা আছে জরুরি। তারপর কোয়েলকে কিছু বলার সুযোগ না দিয়ে জবা চৌধুরী কল কেটে দেয়। কোয়েলের কাছে কোনো অপশন ছিল না, ও তৎক্ষণাৎ হসপিটালে চলে গিয়েছিল।
হাসপাতালে ঢোকার পর থেকে কোয়েলের বুক ধড়ফড় করছিল। করিডোরের সাদা আলো, জীবাণুনাশকের গন্ধ, নার্সদের দ্রুত হেঁটে যাওয়া, সবকিছু মিলিয়ে একটা অজানা ভয় চেপে বসেছিল ওর শরীরে। রুম 705-এর সামনে দাঁড়িয়ে কয়েকবার ঢোক গিলেছিল কোয়েল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখল জবা চৌধুরী সোফায় পা তুলে আরাম করে বসে আছে। তার সামনে একজন যুবক, একজন ডাক্তার। জবাকে দেখে কোয়েলের বুকের ভিতরটা ধপ করে উঠল। এই নারীকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ জবা হাসতে হাসতেও মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। কোয়েলের মনে ভয়ের উদয় হলো। ঢোক গিলে গলা শুকানোর চেষ্টা করলো। লম্বা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করার বৃথা চেষ্টাও করলো, কিন্তু সাহসটা বড্ড বেইমানি করছে। জবাকে দেখে সে আগেই পালিয়েছে। জবা ঠান্ডা চোখে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। কোয়েল বসলো। হাত পা কাঁপছে ওর। জবা টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল, বলল, এটা খেয়ে গলা ভিজাও। তোমায় দেখলেই বোঝা যাচ্ছে ভয়ে তোমার গলা শুকে কাঠ হয়ে গেছে। কোয়েল যন্ত্রচালিত পুতুলের মতো জবার কথা শুনল। ভিতর থেকে বড্ড ভয় আছে। জবা জানে ওই জবার কার অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল। সেটা জানার পর থেকে কোয়েল প্রচন্ড ভয় আছে। জবা না ওকে গুম করে দেয় সে ভয়। ওকে গুম করতে জবার বেশি সময় লাগবে না। ঢকঢক করে পানি খাওয়ার পর কোয়েল জিজ্ঞেস করলো, আমাকে কেন ডেকেছেন ম্যাডাম? জবা হাসলো। সে হাসিটা ভয়ঙ্কর সুন্দর, যেন বিষ মেশানো ফুল। ধীরে ধীরে বলল, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। কোয়েলের বুক কেঁপে উঠল। জবা শান্ত স্বরে বলতে লাগলো, তোমার পানিতে অজ্ঞান হওয়ার ওষুধ ছিল, কয়েক মিনিটের মধ্যে তুমি জ্ঞান হারাবে। কোয়েলের চোখ তখনই ঝাপসা হয়ে আসছিল, চারপাশটা দুলে উঠছিল। ও কাপা গলায় বলল, কি শাস্তি? জবা সামান্য ঝুঁকে এলো। তার চোখে কোনো রাগ নেই, কোনো উত্তেজনাও নেই, শুধু ভয়ঙ্কর স্থিরতা। জ্ঞান হারানোর পর তোমার অপারেশন হবে। ঘুম ঘুম কণ্ঠে বলল, কিসের অপারেশন? তোমার জরায়ু আর ডিম্বাশয় কেটে ফেলা হবে। মুহূর্তেই কোয়েলের শরীর বরফ হয়ে গেল। জবা আবার বলল, তুমি জীবনে মা হতে পারবে না। ডিম্বাশয় কাটার পর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমেও তোমার অংশ আর এই পৃথিবীতে আনা সম্ভব হবে না। এটাই তোমার শাস্তি। ঘুমের ঘোরেও কোয়েল বুঝলো ওর কত বড় বিপদ। ও উঠে পালাতে চাইলে জবা উঠে দাঁড়িয়ে পিছন থেকে এমন এক লাথি মেরেছিল যে কোয়েল মেঝেতে ছিটকে পড়ে যায়। মাথা ঝিমঝিম করছিল, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। শেষবার ও যা দেখেছিল, জবা চৌধুরী ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে আছে, যেন একজন মানুষ না, বরং বিচারক। তারপর অন্ধকার। জ্ঞান ফিরতেই কোয়েল বুঝলো সব শেষ। তলপেটের অসহ্য ব্যথা থেকে বারবার ওকে মনে করিয়ে দিচ্ছে ও আর আগের মানুষটা নেই। ও ধীরে ধীরে হাত তুলে নিজের পেট স্পর্শ করলো। চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ কি? নিজের মাতৃত্ব হারানো। কোয়েল ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করলো, পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। মুখ ফুটে বলে উঠল, জবা চৌধুরী। ওর কণ্ঠে জমে উঠল ঘৃণা, প্রতিশোধ আর অসহ্য যন্ত্রণা। তোমাকে আমি ছাড়ব না। চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল, তুমি আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছ। আমি তোমার সন্তান কেড়ে নিব। ওর চোখ লাল হয়ে উঠল। তোমার জান তো ওই মেয়ের মধ্যেই। আমি সেই জায়গাতে আঘাত করব। হাসপাতালের সাদা দেয়াল নিশ্চুপ দাঁড়িয়ে রইল। কোয়েল ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করল, আমি কোয়েল, এত সহজে হার মানার মেয়ে আমি নই। তোমাকে আমি শেষ করে দিব জবা চৌধুরী। যারা ছোট ছোট পা ফেলে কেবিনে ঢুকতে হাসপাতালের ভারী পরিবেশটা যেন খানিক নরম হয়ে গেল। শিশুরা বোধহয় এমনই, তারা অজান্তেই বিষণ্ণতার মাঝেও এক ফোঁটা আলো এনে দেয়। বেডে আতশোয়া ইরফানের দিকে তাকিয়ে যারা কৌতূহলী চোখে বলল, বাবা তুমি ব্যথা পেলে কি করে? প্রশ্নটা শুনে ইরফান জবার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত সংকোচ। মনে হচ্ছিল নিজের মেয়ের চোখে নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। জবা শান্ত কণ্ঠে বলল, তোমার বাবা পড়ে গিয়েছিল মা। যারা আবার প্রশ্ন করলো, কিভাবে পড়লে বাবা? ইরফান ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টানলো, তারপর ধীরে ধীরে বলল, হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছে। ভেবেছিলাম রাস্তা সমতল, অথচ ভুলে গিয়েছিলাম সামনে কাঁটাওয়ালা গাছ আছে। কথাটা শুনে জবা চুপ করে রইল, কারণ ইরফান শুধু নিজের ব্যথা পাওয়ার কথা বলেনি, নিজের জীবনটার কথাও বলে ফেলেছে। সে ভেবেছিল তার সংসার নিরাপদ, শান্ত, সুন্দর,
কিন্তু নিজের লোভ, বিশ্বাসঘাতকতা আর ভুল সিদ্ধান্তের কাঁটায় বিজয় ক্ষত বিক্ষত হয়ে গেছে। যারা কিছুই বুঝলো না। সে নিষ্পাপ চোখে বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বেডের কাছে এগিয়ে এলো। তারপর ছোট্ট হাতটা ইরফানের মাথায় রেখে বলল, কষ্ট হচ্ছে বাবা? ইরফান মেয়ের হাতটা নিজের হাতে চেপে ধরে ফিসফিস করে বলল, হ্যাঁ খুব। যারা সাথে সাথে গম্ভীর হয়ে গেল, যেন পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব এখন ওর কাঁধে। আমি আদর করে দিলে কষ্ট কমে যাবে, তুমি চোখ বন্ধ করো। ইরফান বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো। যারা খুব যত্ন করে বাবার মাথায় হাত বুলাতে লাগলো। তারপর ঝুঁকে এসে বাবার কপালে ছোট্ট একটা চুমু খেলো। মুহূর্তে ইরফানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এত সুন্দর একটা সংসার ছিল তার। একটা মেয়ে ছিল যে তাকে নিঃস্বার্থভাবে নিজের সবটা উজাড় করে ভালোবাসতো। একটা সন্তান যে এখনো তাকে পৃথিবীর সেরা বাবা মনে করে। তবুও সে বিপদে গিয়েছিল। নিজের হাতে নিজের সাজানো স্বর্গ ভেঙে ফেলেছিল। মানুষ কখন নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে, তা বোধহয় ধ্বংসের আগে বুঝতে পারে না। ইরফানের চোখের কোণ ভিজে উঠল। ধীরে ধীরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কান বেয়ে। এ কান্না ব্যথার না, এ কান্না অনুশোচনার। নিজের হাতে হারিয়ে ফেলা সুখের জন্য জন্ম নেওয়া এক নিঃশব্দ শোকের। জেনারেল ওয়ার্ডের শেষ কোণায় বেডটায় নিঃশব্দে শুয়েছিল সিনথিয়া। চারপাশে অসুস্থ মানুষের কষ্টের শব্দ, নার্সদের হাঁটাহাঁটি, ঔষধের গন্ধ, সব মিলিয়ে একটা ভারী ক্লান্ত পরিবেশ। তবু সবচেয়ে বেশি চোখে পড়ছিল অন্য একটা বিষয়। প্রতিটা বেডের পাশে কেউ না কেউ আছে। কোথাও মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কোথাও স্বামী স্ত্রীর জন্য ফল কেটে দিচ্ছে, কোথাও সন্তান বাবার হাত ধরে বসে আছে। শুধু সিনথিয়ার বেডটাই ফাঁকা, একা, বড্ড একাও। কোণে ভাঁজ করে কপালের ওপর হাত রেখে চোখ বন্ধ করেছিল। মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। একসময় যার সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, আজ সেই মেয়েটাকে দেখে করুণা লাগে। মানুষের রূপ সত্যিই ক্ষণস্থায়ী। আজ যে সৌন্দর্যে পৃথিবী পাগল হয়, কাল সময় সেটাকে নিষ্ঠুরভাবে মুছে দেয়। এ কারণেই বোধহয় রূপের চেয়ে গুণের প্রেমে পড়তে হয়। ধীরে ধীরে সিনথিয়ার বেডের সামনে এসে দাঁড়ালো জবা চৌধুরী। তার উপস্থিতিতেই যেন আশেপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। জবা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে সিনথিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল, কেমন আছো সিনথিয়া? সিনথিয়া চোখ মেলে তাকিয়ে দেখলো জবা চৌধুরী। ওর চোখে একরাশ ঘৃণা আর ভয় ফুটে উঠল। অসহায় চোখে ওর দিকে তাকিয়ে বলল, কেন করলেন আমার সাথে এমন? জবা ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি জানো না? সিনথিয়ার ঠোঁট কেঁপে উঠল। বলল, এর চেয়ে মেরে ফেলতেন। জবা মুখ দিয়ে ধীরে চুকচুক করে শব্দ করলো। তারপর নিচু স্বরে বলল, তোমরা যা অন্যায় করেছো তার শাস্তি মৃত্যুর চেয়ে জঘন্য হতে হবে। জবা একটু ঝুঁকে এলো সিনথিয়ার দিকে। চোখ দুটো অদ্ভুত শান্ত। বলল, মরে গেলে তো মুক্তি পেয়ে গেলে, বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করাই হচ্ছে আসল শাস্তি। সিনথিয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ও ফিসফিস করে বলল, ইরফানের কি শাস্তি দিলেন? জবা ঠোঁটের কোণে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটল, ভয়ঙ্কর সে হাসি। বলল, ডোন্ট ওয়ারি, সেও শাস্তি পেয়েছে, কিন্তু এখনো জানে না। সিনথিয়ার বুকের ভিতরটা কেঁপে উঠল। জবা তখন ব্যাগ খুলে একটা চেক বের করলো। চেকটা সিনথিয়ার হাতে সেটা গুজে দিয়ে বলল, জবা চৌধুরী কারো সাথে নাইনসাফি করে না। সিনথিয়া কাঁপা হাতে চেকটার দিকে তাকালো। 1 কোটি টাকা। জবা শান্ত কণ্ঠে বলতে লাগলো, তুমি আমার সাথে যা করেছ তার প্রাপ্য তুমি পেয়েছ, হয়তো ভবিষ্যতও পাবে। তারপর ওয়ার্ডের চারপাশে একবার তাকিয়ে ধীরে বলল, তবে একা মেয়ের পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা কঠিন। জবার কণ্ঠে হালকা বিদ্রুপ মিশে গেল। এই টাকাটা রাখো, আশা করি সামনের দিনগুলো হেসে খেলেই কেটে যাবে তোমার। সিনথিয়া কিছু বলতে যাচ্ছিল, জবা ওকে সুযোগ দিল না। আরো কাছে ঝুঁকে বিষের মতো ধীরে ধীরে বলল, টাকার জন্য আমার স্বামীকে সিডিউস করেছিলে, এখন এই টাকা দিয়ে রোজ নিত্য নতুন লোকদের সিডিউস করো। ওর ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। বলল, এখন তো বাচ্চা হওয়া কিংবা পিরিয়ড হওয়ারও ঝামেলা নেই তোমার। সিনথিয়ার চোখ বড় হয়ে গেল। মনে হলো কেউ ওর বুকের ভিতর ছুরি ঘুরিয়ে দিল। জবা সোজা হয়ে দাঁড়ালো। তারপর একবারও পিছনে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বের হয়ে গেল ওয়ার্ড থেকে। পিছনে পড়ে রইল সিনথিয়া, হাতে 1 কোটি টাকার চেক, আর বুকের ভিতর অসহনীয় শূন্যতা।
কারণ পৃথিবীর সব টাকা মিলিয়েও কিছু জিনিস আর কখনো ফেরত পাওয়া যায় না। দুদিন পর হাসপাতালের কেবিনে জানালার পাশে শুয়ে দূরের ফাঁকা মাঠটার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল ইরফান। বিকেলের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, আকাশের রং বদলাচ্ছে, কিন্তু ইরফানের জীবনে যেন সব রং একসাথে মরে গেছে। দরজা খুলে ভেতরে ঢুকলো জবা। ধীর পায়ে এসে দাঁড়ালো ওর বেডের পাশে। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি, না সেখানে ভালোবাসা আছে না মায়া, যেন দীর্ঘ যুদ্ধ শেষে ক্লান্ত এক সৈনিকের শীতল নির্লিপ্ততা। নিচু স্বরে বলল, জবা, কেমন লাগছে জান? ইরফান ধীরে চোখ বন্ধ করলো, গলার স্বর ভেঙে এলো। বলল, এর চেয়ে আমায় মেরে ফেলতে জবা। জবা মৃদু হেসে উঠল। সে হাসিতে শীতল বিষের মতো কিছু ছিল। মৃত্যু তো মানুষকে মুক্তি দেয়, আর তুমি তো এত সহজে মুক্তি পাবে না ইরফান। বেঁচে থেকো, প্রতি মুহূর্তে তুমি মরবে। ও আরো কাছে এগিয়ে এলো, চোখে ভয়ঙ্কর স্থিরতা। বলল, নারী শরীরের প্রতি খুব লোভ ছিল তোমার। এখন সুন্দর থেকে সুন্দরতম নারী তোমার সামনে ল্যাংটা হয়ে নাচলো, তোমার ভিতরে তার কাছে যাওয়ার কোনো অনুভূতি জন্মাবে না, কোনো কামনা না, কোনো আকর্ষণ না, কিছুই না। একটু থামলো জবা, তারপর খুব ধীরে বলল, আর না কোনোদিন তুমি নিজের অংশ পৃথিবীতে আনতে পারবে। তোমার একমাত্র অংশ কেবল যারাই। ইরফান আর তাকাতে পারল না, মুখ ফিরিয়ে নিল। বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। পুরুষ হয়ে থেকেও আজ সে অসম্পূর্ণ। জবা তার শরীর থেকে শুধু ক্ষমতাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার অহংকার, তার পৌরষ, তার ভবিষ্যৎ। মৃত্যু হয়তো সহজ ছিল, এ জীবন তার চেয়েও ভয়ঙ্কর। ইরফান আর কোনো কথা বলল না, অপরদিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করলো। জবা ওর শরীরের অনুভূতি শক্তি নষ্ট করে দিয়েছে। এখন কোনো মেয়েকে দেখলে ওর ভিতর কোনো রকম অনুভূতি কাজ করবে না। সাথে কেড়ে নিয়েছে ওর বাবা হওয়ার ক্ষমতা। এখন ইরফানকে হিজড়া বলে ভুল বলা হবে না। এর চেয়ে জবা ওকে মেরে ফেলতে পারত, সেটা ওর কাছে অধিক সুখের হতো। ইরফান বিস্ময়ে তাকালো। কেন? এত ঘৃণার পরও এই স্পর্শ কেন? জবা চোখ বন্ধ করলো। কয়েক ফোঁটা জল কাঁপতে কাঁপতে চোখের কোণে আটকে রইল। এই মানুষটাকেই তো ভালোবেসেছিল, উন্মাদের মতো। নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়েছিল। এই মানুষটা ওর স্বামী, আর সেই মানুষটা ওর সমস্ত বিশ্বাসকে পিষে ধুলো করে দিয়েছে। জবা ধীরে বিছানার পাশে বসে ইরফানের হাতটা ধরল। জবা চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। ওর চোখের ভেনগুলো লাল দেখাচ্ছে। জবা ইরফানের পাশে বসলো, ওর হাত ধরে বলল, কেন করলে আমার সাথে এমন? ইরফান, গলাটা কেঁপে উঠল এবার জবার। বলল, এতদিন এ প্রশ্ন আমি করিনি, আজ করছি। বলো, কিসের ঘাটতি ছিল আমার ভালোবাসায়? ইরফান ঠোঁট নড়ালো, কিন্তু কোনো শব্দ বের হলো না। কারণ সত্যি বলতে উত্তরটাও নিজেও জানে না। হয়তো নেশা, নারীর নেশা, টাকার নেশা, ক্ষমতার নেশা। আর সেই নেশায় আজ তার সবকিছু কেড়ে নিয়েছে। জবা ইরফানের মাথায় হাত বুলিয়ে বলল, এটাই তোমাকে দেওয়া আমার শেষ চুমো। এরপর আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বলল, সত্যি বলতে তোমার প্রতি এখন আমার কোনো ভালোবাসা, মায়া, অনুভূতি কাজ করে না। তুমি যদি অবৈধ সম্পর্কে না জড়িয়ে আমাকে যদি বলতে, জবা, আমি আরেকটা বিয়ে করতে চাই, বিশ্বাস করো, আমি নিজে মেয়ে দেখে তোমাকে বিয়ে করতাম। তোমার প্রতি আমার ভালোবাসা এরূপ ছিল। জবার কণ্ঠ ধীরে ধীরে শক্ত হয়ে এলো। বলল, কিন্তু যখন থেকে জানলাম তুমি আমাকে ভালোবেসে নয়, বরং আমার সম্পত্তির লোভে বিয়ে করেছ, তখন থেকে তোমার প্রতি আমার অনুভূতি মরতে শুরু করেছিল। কিন্তু যখন জানলাম তুমি আমি ব্যতীত একাধিক মেয়ের সাথে অবৈধ মেলামেশা করেছ, তখন থেকে তোমার প্রতি থাকা আমার সকল ভালোবাসা, মায়া কেমন যেন উদা হয়ে গেল। জবার চোখ আরো লাল হয়ে উঠল। আর যেদিন নিজ চোখে তোমাকে আর সিনথিয়াকে অন্তরঙ্গ অবস্থায় দেখলাম, সেদিন থেকে তোমার প্রতি ঘৃণার জন্ম হলো। তোমার প্রতি আমার শেষ ভালোবাসাটুকু মরে গেল। এখন তোমার প্রতি মায়া, ভালোবাসা, কোনো অনুভূতি অবশিষ্ট নেই। অবশিষ্ট আছে কেবল ঘৃণা, ভয়ঙ্কর ঘৃণা। জানো ইরফান, তোমার আসল রূপ সামনে আসার আগে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী ভাবতাম তোমায় পেয়ে। তোমার স্ত্রী হতে পেরে অহংকারে আমার যেন মাটিতে পা পড়তো না। বন্ধু মহলে তোমাকে নিয়ে আমার গর্বের শেষ ছিল না। সেই তুমি আমার সকল অহংকার আর গর্ব নোংরা ছুঁড়ে মারলে। যাই হোক, অনেক কথা বলেছি, এখন এই কাগজে সাইন করো।
ইরফান চুপ রইল কিছুক্ষণ, আটকানো কণ্ঠে বলল, কিসের পেপার? আমাদের ডিভোর্স পেপার আর জারার কাস্টাডি পেপার। ইরফানের বুক ধক করে উঠল। বলল, মানে? মানে তুমি জারার ওপর কোনো অধিকার দেখাতে পারবে না। ও কেবল আমার মেয়ে, ওর সাথে দেখাও করতে পারবে না। মুহূর্তে ইরফান ভেঙে পড়ল। এ অসম্ভব, যারা আমার জান, ওকে না দেখে আমি থাকতে পারবো না। জবার কণ্ঠ এবার পাথরের মতো কঠিন। এটাই তোমার শাস্তি ইরফান, এই জীবনে তুমি আর যারা চেহারা দেখতে পাবে না। আমি এ নিয়ে আদালতে যাব। যেতে পারো, কিন্তু তুমি ভালো করেই জানো তুমি জিততে পারবে না। তোমার পরকীয়া লিস্ট দেখালেই তুমি হেরে যাবে। তো শুধু শুধু এসব করে সময় নষ্ট করো না। আর যে কথাগুলো এখন বাড়ির ভিতরে আছে তা আদালতে টেনে নিও না, তাতে সম্মানহানি তোমারই হবে। আমি তো বেচারি বইয়ের অ্যাক্টিং করে পার পেয়ে যাব, তুমি পাবে না। তো সাইন করে নিজেও মুক্ত হও, আমাকেও মুক্ত করো। কিছুক্ষণ থেমে ঠান্ডা গলায় জবাব বলল, ভয় নেই, তোমার সকল দেনা পরিশোধ করে দিয়েছি। এখন কেউ তোমাকে মারতে আসবে না। আর যে টাকার জন্য তুমি এত কিছু করলে সে টাকাও তোমাকে দিয়েছি। তোমার অ্যাকাউন্টে অলরেডি 50 কোটি টাকা আমি দিয়েছি। তোমার স্বপ্নের প্রজেক্টও তোমার নামেই করে দিয়েছি। এখন তুমি যা খুশি করতে পারো। ইরফান হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। জবাব বলল, আচ্ছা ইরফান, টাকার জন্য এত কিছু তো করলে, সেই টাকা এখন তোমার হলো, তুমি এখন সুখী ইরফান? প্রশ্নটা যেন ছুরি হয়ে বিঁধল ইরফানের বুকে। ইরফান বেড থেকে নিচে নেমে জবার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলতে লাগলো, আমায় মাফ করো জবা, একটাবার মাফ করে দেখো। আমি আর এমন করব না। আমার টাকা পয়সা সম্পদ কিছু চাই না, আমার কেবল তোমায় আর যারাকে চাই। জবা অনুভূতিহীন কণ্ঠে জবাব দিল, সাইন করো ইরফান। না। জবা নিচু হয়ে ইরফানকে জড়িয়ে ধরল শক্ত করে। ইরফান থমকে গেল, তারপর ফিসফিস করে বলল, যদি সত্যি আমাকে আর যারাকে ভালোবাসো তবে তোমার এই পাপী জীবন থেকে আমাদের মুক্তি দাও, প্রাণ খুলে বাঁচতে দাও আমাদের। তোমার আশেপাশে তোমার চরিত্রে ভয়ঙ্কর দুর্গন্ধ, যে দুর্গন্ধে আমরা নিঃশ্বাস নিতে পারি না। আমাদের নিঃশ্বাস নিতে দাও, বাঁচতে দাও আমাদের। ইরফান অপরাধী চোখে তাকিয়ে রইল জবার পানে, তারপর কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল ডিভোর্স পেপারে। চিরতরে শেষ হয়ে গেল জবা আর ইরফানের সম্পর্ক। পরিত্যক্ত বিশাল টিনের ঘরটা যেন সময়ের বুকের মধ্যে আটকে থাকা এক টুকরো দীর্ঘশ্বাস। এ বাড়ি ফারিসের নানার। একসময় এখানে চাঁদের হাট বসতো। উঠোন জুড়ে মানুষ, হাসির শব্দ, পিঠার গন্ধ, শিশুর দৌড়ঝাঁপ, সব মিলিয়ে বেঁচে থাকার উষ্ণতা ছিল। এখন নিস্তব্ধতা। একা পড়ে থাকা পুরনো টিনের ঘর, চারপাশে বিশাল গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন বাড়িটার পাহারাদার। পটুয়াখালীর বাউফল থেকে আরো দূরে মাধবপুর গ্রাম। এখানে জবাদের পৈতৃক ভিটা। জবার দাদা দাদি বহু বছর আগে মারা গেছেন। তারপর থেকে বাড়িটা ধীরে ধীরে মানব শূন্য হয়ে পড়ে। তবুও জবার বাবা জয়নুল আবেদিন চৌধুরী বাড়িটাকে অবহেলা করেননি। প্রতি বছরই আসেন, ভাঙা বেড়া ঠিক করান, টিন পাল্টান, আগাছা কাটান। বাড়িটার দেখাশোনার জন্য লোকও রাখা আছে, যেন মৃত স্মৃতিগুলোকেও তিনি বাঁচিয়ে রাখতে চান। ফারিসটা আসবে শুনে আরো দুজন কাজের লোক রাখা হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে জবা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের ভিতরটা কেমন হু হু করে উঠল। বাড়িটা যেন অনেকদিন পর মানুষ দেখে নিঃশব্দে কেঁদে উঠেছে। দাদা দাদি বেঁচে থাকতে প্রতি ছুটিতে এখানে আসা হতো। উঠোনে দৌড়াতো ছোট্ট জবা, বৃষ্টিতে ভিজত, টিনের চালের শব্দ গুনত। তারপর মানুষগুলো চলে গেল, সাথে করে নিয়ে গেল বাড়িটার প্রাণও। আজ এত বছর পর আবার এ বাড়িতে আসা, আর এ আসার পেছনে কারণ ফারিস। জবার তালাক হয়েছে মাত্র 1 সপ্তাহ আগে। ভিতর থেকে ভেঙে পড়ছেও, যদিও মুখে তা প্রকাশ করে না। ফারিস অনেক ভেবেছিল কি করলে জবার মনটা একটু ভালো হয়, কি করলে ওর বুকের ভিতরে যুদ্ধটা একটু থামে। সেদিন হঠাৎ জিজ্ঞেস করেছিল, তোর এখন কি মন চাইছে? জবা অনেকক্ষণ চুপ থেকে বলেছিল, টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে মন চাচ্ছে। ফারিসের চোখ জলজল করে উঠল। আষাঢ় মাস চলছে। এ সময় গ্রামের টিনের ঘরে বৃষ্টির শব্দ মানেই অন্যরকম এক বিষণ্ণ শান্তি। ফারিস আর দেরি করেনি, দুদিনের মধ্যেই সব ব্যবস্থা করে সবাইকে নিয়ে চলে এসেছে মাধবপুরে। চারপাশ জুড়ে বিশাল বিশাল গাছ, আম জাম কাঁঠাল ডালপালা মিলে আকাশ ঢেকে দিয়েছে প্রায়। বিকেল নামার আগে বাড়িটার চারপাশে অদ্ভুত এক অন্ধকার নেমে আসে।
তবু কি শান্ত, কি মায়াময়। এমন বাড়িতে মানুষ চাইলে পুরো জীবন কাটিয়ে দিতে পারে। সন্ধ্যা নামার আগে আকাশ কালো হয়ে এলো। তারপর হঠাৎ করে আষাঢ়ের রাগে বৃষ্টি নামলো। ঝমঝম শব্দে টিনের চাল কেঁপে উঠল। মনে হচ্ছিল আকাশ নিজের সব জমে থাকা কান্না একসাথে ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। জবা চোখ বন্ধ করে শুয়েছিল। দীর্ঘ সময় শুধু বৃষ্টির শব্দ শুনল। টিনের চালে বৃষ্টির শব্দের মাঝে অদ্ভুত এক মায়া আছে। মনে হয় পৃথিবীর সব কোলাহল দূরে সরে গেছে, সব ব্যথা ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠান্ডা বাতাসে জারার গায়ে কম্বল টেনে দিল জবা। তারপর ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সামনে ঝমঝম বৃষ্টি, অন্ধকারে গাছগুলোকে আরো গভীর লাগছে। জবা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টিকে। ঠান্ডা পানির ফোঁটা আঙুল ছুঁয়ে গড়িয়ে পড়তেই বুকের ভিতর কেমন শূন্য শূন্য লাগলো। আজ খুব ভিজতে ইচ্ছে করছে, একদম শিশুর মতো, সব ভুলে, সব কষ্ট ধুয়ে ফেলতে। কিন্তু পারে না, এ সময় ভিজলে নিশ্চিত জ্বর আসবে। তাই শুধু হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে রইল। বারান্দার অন্য পাশে দাঁড়িয়ে ছিল ফারিস। অন্ধকারে জবা খেয়াল করেনি, কিন্তু ফারিস এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। বৃষ্টি ভেজা অন্ধকারে জবাকে আজ অন্যরকম লাগছে, যেন বহুদিনের হারানো কোনো গল্প হঠাৎ জীবন্ত হয়ে সামনে দাঁড়িয়েছে। ঠিক তখনই আকাশ ছিঁড়ে তীব্র বিদ্যুৎ চমকালো। সেই সাদা আলো এক মুহূর্তের জন্য পুরো বারান্দা আলোকিত করে তুলল। আর আলোতেই জবা দেখতে পেল বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। চমকে উঠে বুকের কাছে হাত চেপে বলল, ও মা গো! ফারিস সাথে সাথে হেসে উঠল। বৃষ্টির শব্দ ভেদ করে ওর কণ্ঠ ভেসে এলো, কি রে, ভয় পেলি নাকি? মৃদু হাসলো জবা, বলল, ভয় পাইনি, চমকে গেছে একটু। ফারিস ধীরে ধীরে এগিয়ে এলো জবার দিকে। চারপাশে তখন টিনের চাল ভেদ করে ঝমঝম বৃষ্টির শব্দ নেমে আসছে। দূরে কোথাও ব্যাঙ ডাকছে। ভেজা মাটির গন্ধে ভারী হয়ে আছে বাতাস। হঠাৎ এক দমকা হাওয়া এসে জবার মুখের ওপর এলোমেলো চুল ছড়িয়ে দিল। ফারিস কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর খুব ধীরে হাত বাড়িয়ে জবার গালে লেগে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল। সেই স্পর্শে জবার বুকের ভিতরটা কেঁপে উঠল। ফারিস নিচু স্বরে বলল, তোর হাতটা ধরি। মাত্র 3টা শব্দ। তবু শব্দগুলোর মধ্যে কত শত বছরের অপেক্ষা, কত না বলা ভালোবাসা, কত নিঃশব্দ আকুতি লুকিয়েছিল। এ যেন কোনো পুরুষের প্রশ্ন না, ভালোবাসার কাছে ভালোবাসার অনুমতি চাওয়া। জবা কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ফারিসের দিকে। বৃষ্টির আলো অন্ধকারে মানুষটার চোখ দুটো কেমন অসহায় লাগছে। তারপর ধীরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। বলল, আমার ইদ্যৎকাল চলছে। মুহূর্তে থেমে গেল ফারিস, হাতটা ধীরে নামিয়ে নিল। মুখের অভিব্যক্তি বদলে গেল। অনধিকার চর্চার অপরাধ বোধে কেমন লজ্জিত হয়ে পড়ল যেন। যেন না বুঝেই নিষিদ্ধ কোনো দরজায় কড়া নেড়েছে। বৃষ্টির শব্দ আরো ভারী হয়ে উঠল। জবা সেটা বুঝতে পেরে নরম গলায় বলল, পাশে বসুন, গল্প করি। অনেকদিন আমি মন খুলে কারোর সাথে কথা বলি না। ফারিস চুপচাপ মাথা নেড়ে বারান্দার লম্বা কাঠের বেঞ্চটায় গিয়ে বসল। জবাও পাশে এসে বসল। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা। কিন্তু সে নীরবতা অস্বস্তির নয়, বরং বহুদিন পর নিরাপদ কাউকে পাশে পাওয়ার শান্তি। বৃষ্টি পড়ে চলল। টিনের চালের শব্দ কখনো তীব্র, কখনো মৃদু। ওরা গল্প করল। পুরনো দিনের, শৈশবের, মেলার, হারিয়ে যাওয়া মানুষের, ভাঙা বিশ্বাসের, নিঃশব্দ কষ্টের। অনেকদিন পর জবা এত কথা বলল। অনেকদিন পর ফারিস এত মন দিয়ে শুধু একজন মানুষকে শুনল। রাত আরো গভীর হলো। বৃষ্টির শব্দ ধীরে ধীরে কোমল হয়ে এলো। একসময় কথা বলতে বলতে জবার চোখ দুটো ভারী হয়ে এলো। ও অজান্তেই ধীরে মাথাটা ফারিসের কাঁধে রেখে দিল। কয়েক মুহূর্ত স্থির হয়ে গেল ফারিস। নিঃশ্বাস নিতে ভয় লাগছিল যেন। জবা ঘুমিয়ে পড়েছে। এত শান্ত মুখে তাকে বহু বছর দেখেনি ফারিস। মনে হচ্ছে বহুদিন যুদ্ধ করার পর অবশেষে একটু আশ্রয় পেয়েছে মেয়েটা। ফারিস নড়ল না, একটুও না। শুধু নিঃশব্দে বসে রইল। বাইরে বৃষ্টি পড়ছে। ভিতরে তার বুকের মধ্যে এক সমুদ্র শান্তি। ফারিস মনে মনে বলল, এই জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি হয়তো আমার আর কিছু নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।
গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।